আমরা আরও অনেকগুলো পদার্থের তড়িৎ বিশ্লেষণ দেখব। তার মধ্যে প্রথম যে ইম্পর্ট্যান্ট পদার্থটা আছে সেটা হচ্ছে পানি বা H2O, যেটা আমাদের সবার পরিচিত। কিন্তু এই H2O এর যে স্পেসিফিক তড়িৎ বিশ্লেষণ কিভাবে ঘটে সেটা কিন্তু অনেক বইতে আমরা পাই না। বাট এখন আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে পানির তড়িৎ বিশ্লেষণ ঘটে। তো পানির তড়িৎ বিশ্লেষণ ঘটার আগে আমরা দেখব যে পানিটাকে আগে কিভাবে ভাঙতে হয়। সাধারণত আমরা যে পানিগুলো দেখে থাকি, দ্যাট মিন্স পানি তো সবসময় H2O ফরম্যাটে থাকে, তাই না? বাট যখন আমরা এটাকে তড়িৎ বিশ্লেষণ করব তখন এটা ভেঙে গিয়ে দুইটা স্পেসিফিক পদার্থ তৈরি করবে। একটা হচ্ছে কি আমাদের হাইড্রোজেন তৈরি করবে, আর একটা হচ্ছে আমাদের অক্সিজেন তৈরি করবে। কিন্তু তুমি জানো যে প্রকৃতিতে হাইড্রোজেন আর অক্সিজেন এভাবে একা থাকে না। হাইড্রোজেনটা হচ্ছে দুইটা পরমাণু নিয়ে থাকে, অক্সিজেনটাও দুইটা পরমাণু নিয়ে থাকে। বাট পানি আমি যদি এখন সমতা করি প্লাস দিয়ে, তুমি দেখতে পাবে অক্সিজেনটা সমতা হয়েছে ঠিকই, বাট হাইড্রোজেনটা কিন্তু না, অক্সিজেন সমতা হয়নি, বাট হাইড্রোজেনটা সমতা হয়েছে। কিভাবে? আমি যদি দেখি এখানে অক্সিজেন একটা আছে, বাট এখানে অক্সিজেন দুটো, তো এই দুটো অক্সিজেনের জন্য আমরা কি করতে পারি? আমরা এই বিক্রিয়াটাকে সমতা করতে পারি। সমতা করার জন্য আমরা এখানে 2 দিতে পারি, তাহলে আমাদের অক্সিজেন সমতা হয়ে গেছে। বাট হাইড্রোজেন এখন সমতা হয়নি, তাই আমরা এখানে একটা 2 দিতে পারি। তো আমি বলতে পারি এটা হচ্ছে টোটাল একটা পানির ভেঙে যাওয়া বিক্রিয়া, এবং এই ভেঙে যাওয়া কাহিনীটাই কিন্তু ঘটে পানির তড়িৎ বিশ্লেষণে। দ্যাট মিন্স তুমি যখন পানি নিয়ে কাজ করবে তখন দুইটা অণু পানি মিলে আমাদের 2 অণু হাইড্রোজেন গ্যাস তৈরি করবে এবং 1 অণু অক্সিজেন গ্যাস তৈরি করবে। এখন আমরা এই বিক্রিয়া থেকে বাকি জিনিসগুলো দেখি যে কিভাবে কাজ করে। খেয়াল করে দেখো, যখন আমরা পানি নিয়ে কাজ করব, পানি মানে কি? পানি মানে হচ্ছে ওর মধ্যে হাইড্রোজেন আয়ন থাকবে এবং অক্সিজেন আয়ন থাকবে, তাই না? তো তাই যদি হয়ে থাকে তাহলে এখানে হাইড্রোজেনের উপর যে আয়নটা থাকবে সেটা থাকবে হচ্ছে +1 বা +1, বাট অক্সিজেনের উপর যে আয়নটা থাকবে সেটা হচ্ছে -2। কেননা তুমি জানো যখন আমরা একটা পানির দিকে তাকাই তখন পানির মধ্যে অক্সিজেনও থাকে এবং হাইড্রোজেনও থাকে, বাট হাইড্রোজেনের এখানে একটা +1 আয়ন থাকবে, এখানে একটা +1 আয়ন থাকবে, বাট অক্সিজেনের ক্ষেত্রে একটা -2 আয়ন থাকবে। তার মানে স্পেসিফিক একটা হাইড্রোজেনের উপর আয়ন হিসেবে থাকবে হচ্ছে +1 চার্জ, বাট অক্সিজেনের উপরে থাকবে হচ্ছে -2 চার্জ। তো ওই অনুসারে আমরা লিখতে পারি এখানে যেহেতু দুইটা হাইড্রোজেন আছে, প্রত্যেকটা হাইড্রোজেনের উপর +1 চার্জ আছে এবং অক্সিজেনের উপর -2 চার্জ আছে। বাট যখন আমরা এটাকে তড়িৎ বিশ্লেষণ করব, এটা এখন চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে তড়িৎ বিশ্লেষণের ফলে যে 2 অণু হাইড্রোজেন পেয়েছি, এই হাইড্রোজেন অণুর চার্জ কিন্তু 0 থাকে। আবার অক্সিজেনের একটা অণু পেয়েছি, ওর চার্জটাও কিন্তু আমাদের এখানে 0 থাকবে। আমি একটু বড় করে দেখাই, এখানে চার্জটা থাকবে হচ্ছে 0 এবং এই জায়গাটাতে আমাদের চার্জ থাকবে 0, কেননা কোনো একটা অণুর চার্জ সবসময় 0 থাকে। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো হাইড্রোজেন +1 থেকে 0 হয়েছে এবং অক্সিজেনের ক্ষেত্রে -2 থেকে সেটা 0 হয়ে গেছে। তো আমি যদি একটু ঠিক মতো দেখাই যে -2 থেকে সে 0-তে কনভার্ট হয়েছে তার জারণ মানটা, এবং হাইড্রোজেনের ক্ষেত্রে +1 থেকে জারণ মানটা 0-তে কনভার্ট হয়েছে। তো এটা কখন ঘটে? এটা ঘটে হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ঘটে। তাহলে খেয়াল করো, আমাদের এখানে হাইড্রোজেনের যেহেতু +1 আছে, তাহলে +1টা কনভার্ট হয়ে গেল কিসে? 0-তে বা 0 পরিমাণ চার্জে, এবং অক্সিজেনের যে -2 ছিল এটা কনভার্ট হয়ে গেল 0 চার্জে। তো কখন এটা ঘটবে? যখন আমাদের ইলেকট্রনটা আদান প্রদান ঘটবে তখন। তো আমি যদি +1 চার্জের সাথে একটা এক্সট্রা ইলেকট্রনকে যোগ করি তখনই কিন্তু আমাদের চার্জটা 0 হয়ে যাবে, তাই না? আবার -2 থেকে আমি যদি 2টা এক্সট্রা ইলেকট্রন নিয়ে যাই তখন কিন্তু আমাদের এই -2 এর চার্জটা 0 হয়ে যাবে। মানে বিষয়টা খুবই সহজ। আমাদের এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা করছে সেটা হচ্ছে সেই ইলেকট্রনটাকে যোগ করছে যার শরীরে, বা ইলেকট্রনটাকে গেইন করছে বা অ্যাচিভ করছে বা অর্জন করছে। বাট অক্সিজেন যেটা করছে সেটা হচ্ছে তার ইলেকট্রনটাকে সে বর্জন করে দিচ্ছে। আর তোমরা জানো ইলেকট্রনটাকে যখন ছেড়ে দেওয়া হয় তখন ওই ঘটনাটাকে বলা হয় জারণ, আর ইলেকট্রনটা যখন গ্রহণ করা হয় তখন ওই প্রক্রিয়াটাকে বলা হয় বিজারণ। তো যেহেতু আমাদের এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে তার চার্জ +1 থেকে 0 তৈরি করেছে, তাই হাইড্রোজেন এখানে বেসিক্যালি বিজারণ ঘটনা ঘটাচ্ছে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে বিজারণ ঘটছে। আর অক্সিজেন যেহেতু ইলেকট্রনটা ছেড়ে দিয়েছে, দ্যাট মিনস সে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে তার চার্জ 0 বানিয়ে ফেলেছে বা জারণ মানটা কমিয়ে ফেলেছে 0-তে বলা যায়। তাহলে আমরা বলতে পারি যে এখানে অক্সিজেনটা আসলে তার জারণ প্রক্রিয়া ঘটাচ্ছে। তো এতটুকু যদি তোমরা কনফার্ম হয়ে থাকো তাহলে আমরা এখন ছবিটা দেখতে পারি যে কিভাবে আমরা এই পানির তড়িৎ বিশ্লেষণ করব। পানির তড়িৎ বিশ্লেষণটা একদমই ইজি। তোমরা একটা ব্যাটারি নেবে, ব্যাটারির সাথে 2টা ইলেকট্রোড লাগাবে। ব্যাটারির একটা প্রান্ত হচ্ছে পজিটিভ আর একটা প্রান্ত হচ্ছে নেগেটিভ, এবং এই দুটো ইলেকট্রোড তোমরা এখানে দেখাচ্ছে যে আমরা গ্রাফাইটের ইলেকট্রোড আসলে লাগিয়েছি। কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, আমরা জাস্ট সিম্পলি 2টা গ্রাফাইটের ইলেকট্রোড লাগিয়েছি। তোমরা চাইলে এখানে প্লাটিনামের ওই নিষ্ক্রিয় ইলেকট্রোডও লাগাতে পারো, কোনো সমস্যা নাই। এবং এই ইলেকট্রোডগুলো
ইলেকট্রনগুলোর উপরে আমরা একটা টেস্ট টিউব দিয়েছি, কেননা পানি ভাঙলে যেহেতু হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস তৈরি হবে, এই গ্যাসগুলোকে কিন্তু সংরক্ষণ করতে হবে টেস্ট টিউবে, তাই না? তো সেই জন্য আমরা এখানে টেস্ট টিউব দিয়েছি। এখন হচ্ছে মূল বিষয়, আমাদের অ্যানোডে কী কাহিনী ঘটবে আর ক্যাথোডে কী কাহিনী ঘটবে সেটা একটু দেখি। তোমরা অলরেডি জানো, আমি যদি অ্যানোডের কথা বলি, অ্যানোডে একটা প্রক্রিয়া ঘটে যেটাকে আমরা জারণ বলে থাকি, এবং ক্যাথোডে একটা প্রক্রিয়া ঘটে যেটাকে আমরা বিজারণ বলে থাকি। অর্থাৎ অ্যানোডে জারণ ঘটে আর ক্যাথোডে বিজারণ ঘটে, এটা তোমাদেরকে বারবার মনে রাখতে হবে এবং আমি তোমাদেরকে এই কথাটা বারবার বলবো। অ্যানোডে যদি জারণ ঘটে এর মানে কি? এর মানে হচ্ছে অ্যানোডে আমাদের ইলেকট্রনকে ছেড়ে দিবে, বাট ইলেকট্রনকে ছেড়ে দিবে কে? অবশ্যই অক্সিজেন। তার মানে অ্যানোডের সাথে সম্পর্কিত কাজ হচ্ছে কার? অক্সিজেনের। তো আমরা এখানে যে অক্সিজেনটা দেখতে পাচ্ছি, দ্যাট মিনস অক্সিজেন 2 আয়ন। এই অক্সিজেন 2 আয়নটা অ্যানোডের কাছে গিয়ে অক্সিজেন ইলেকট্রন ছেড়ে দিবে, তারপরে সে অক্সিজেন গ্যাসে কনভার্ট হবে। তাহলে খুব সহজ কথায় বলতে পারি, অক্সিজেন 2 অণু পানির মধ্যে 2 হিসেবে ছিল, সেটা 2টা ইলেকট্রনকে ছেড়ে দেবে। তার মানে অক্সিজেনের এই শরীর থেকে আমি 2টা ইলেকট্রনকে বাদ দিয়ে দিব বা বিয়োগ করে দিব, তখন সে অক্সিজেন গ্যাস হিসেবে অ্যানোডের মধ্যে কাজ করবে। ক্যাথোডে তাহলে কি হবে? উল্টো ঘটনা ঘটবে, দ্যাট মিনস ইলেকট্রন গ্রহণ করবে এবং এই ইলেকট্রন গ্রহণের কাজটা করবে কে? হাইড্রোজেন। তার মানে আমি যদি বলি যে আমাদের একদম শুরুতে পানির অণুতে ছিল হচ্ছে H2, তাই না? এর মধ্যে কিন্তু আমাদের একটা প্লাস ছিল, দ্যাট মিনস +1 চার্জ ছিল। তো যেহেতু আমাদের এখানে 2টা হাইড্রোজেন আছে, তাই এই 2টা হাইড্রোজেন +1-এর মাধ্যমে 2টা ইলেকট্রনকে গ্রহণ করবে, এবং এই 2টা ইলেকট্রন গ্রহণ করার পর তারা আসলে আলটিমেটলি হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। তো বিষয়টা আসলে এভাবে না দেখি আমি এভাবে দেখাতে পারি 2H+, তখন তোমরা বুঝতে পারবে সরাসরি যে এখানে 2টা হাইড্রোজেন ছিল, প্রত্যেকটা হাইড্রোজেনের একটা করেই পজিটিভ চার্জ ছিল, তাই ওই একটা করে পজিটিভ চার্জকে আমি নিষ্ক্রিয় করার জন্য এক্সট্রা 2টা ইলেকট্রন এখানে যোগ করব, তখন আমরা এখানে এক্সিট হইতে হাইড্রোজেন গ্যাসকে পাবো। তো আমাদের অ্যানোডে যেটা ঘটছে সেটাও দেখলাম, অক্সিজেন গ্যাস তৈরি হবে। ক্যাথোডে যেটা ঘটছে সেটাও দেখলাম, সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। বাট খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু 2H2 আছে, তাই না? তার মানে আমরা এখানে বলতে পারি আলটিমেটলি এখানে কিন্তু 4H+ কাজ করবে। মানে বিষয়টা এরকম যে আমাদের এখানে 2টা পানির অণু আছে, এবং 2টা পানির অণুতে টোটাল 4টা কিন্তু হাইড্রোজেন পরমাণু আছে। তার মানে যেহেতু 4টা হাইড্রোজেন পরমাণু আছে, তাই ওই ক্ষেত্রে আমরা 4টা হাইড্রোজেন আয়ন এখানে দিতে পারি। আর সেই ক্ষেত্রে 4টা হাইড্রোজেন আয়নের জন্য 4টা প্লাস কাজ করবে, এবং এই 4টা প্লাসকে আমি যদি প্রশমিত করতে চাই তাহলে আমাকে অবশ্যই 4টা ইলেকট্রন নিয়েই কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের 2 অণু হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এবং অক্সিজেন গ্যাস এখানে তৈরি হয়েছে দেখো কতটুকু? 1 অণু পরিমাণ। বাট হাইড্রোজেন গ্যাসটা তৈরি হয়েছে কিন্তু 2 অণু পরিমাণ, এবং হাইড্রোজেন গ্যাস যেহেতু 2 অণু পরিমাণ তৈরি হয়েছে আর অক্সিজেন গ্যাস যেহেতু 1 অণু পরিমাণ তৈরি হয়েছে, এই জন্য তোমরা একটা টেস্ট টিউবের মধ্যে দেখবে তার মধ্যে গ্যাসের পরিমাণটা বেশি। দেখো টেস্ট টিউবের ভিতরে এই নীল অংশটা হচ্ছে লিকুইড বা পানি, এবং আমাদের উপরের যে হালকা নীল অংশটা আছে এটা কিন্তু গ্যাসের পরিমাণ। তো তুমি দেখতে পাচ্ছ স্পষ্ট এখানে টেস্ট টিউবের ভিতরে গ্যাসের পরিমাণ বেশি, এখানে কিন্তু গ্যাসের পরিমাণ কম। যেহেতু অক্সিজেন গ্যাস 1 অণু তৈরি হয়েছে, তাই আমি বলতে পারি এখানে আমরা 1 অণু অক্সিজেন গ্যাসকে পাচ্ছি। আর যেহেতু হাইড্রোজেন 2 অণু তৈরি হয়েছে, তাই আমি বলতে পারি এখানে আমরা 2 অণু হাইড্রোজেন গ্যাসকে পাবো। বাট এখন বুঝতে হবে যে ব্যাটারির সাথে পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল যুক্ত ইলেকট্রোডের মধ্যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, এটা তোমাকে চিনতে হবে। তুমি হুট করে বলে দিতে পারবে না যে ডান পাশেরটা অ্যানোড বাম পাশেরটা ক্যাথোড, যেটা অনেকগুলো বইতে আমি দেখেছি করেছি বা অনেক স্টুডেন্ট করে, যে বাম পাশে থাকলে অ্যানোড বলে বা ডান পাশে থাকলে ক্যাথোড বলে। আসলে ওরকম কোনো সিস্টেম নেই। আমরা সিস্টেম ওয়াইজ দেখব যে ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ টার্মিনালের মধ্যে কী কাহিনী ঘটছে। আমি যদি ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে টার্গেট করি, তাহলে দেখো ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা একটা ইলেকট্রোডের সাথে যুক্ত। আমি চিনি না এই ইলেকট্রোডটা কি, এটা কি ক্যাথোড নাকি অ্যানোড, আমি একদম চিনি না। কিন্তু আমি জানি এই ইলেকট্রোডটা যেহেতু নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত, তার মানে এই ইলেকট্রোডের মধ্যে অনেকগুলো ইলেকট্রনের উপস্থিতি দেখা যাবে, যেহেতু সেটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত। ইলেকট্রনের উপস্থিতি যেখানে বেশি, ওই ইলেকট্রনগুলোকে কাজে লাগায় কে? আমাদের একটা নির্দিষ্ট বস্তু বা অবজেক্ট। সেটা কি হতে পারে? আমরা এই বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি আমাদের হাইড্রোজেন হচ্ছে সেই অবজেক্টটা। তার মানে হাইড্রোজেনের কি দরকার? একটা এক্সট্রা ইলেকট্রন দরকার, কারণ হাইড্রোজেনের আগে ছিল সে পুরোপুরি পজিটিভ 1, এখন তাকে 0 হতে হবে। তো এই 0 হওয়ার জন্য তাকে কি করতে হবে? এক্সট্রা একটা ইলেকট্রন নিতে হবে। আর ইলেকট্রন কোথায় সবচেয়ে বেশি থাকে? অবশ্যই ব্যাটারির সাথে নেগেটিভ টার্মিনাল যুক্ত প্রান্তে বেশি থাকে। আবার এই হাইড্রোজেনটা যেহেতু বিজারণ ঘটায়, তার মানে ক্যাথোডে কিন্তু আমরা বলতে পারি বিজারণ ঘটছে। যেহেতু ক্যাথোডে বিজারণ ঘটছে, ক্যাথোডে হাইড্রোজেনের উপস্থিতি আছে, আবার নেগেটিভ প্রান্তযুক্ত ব্যাটারি ইলেকট্রনগুলো
একটা নির্দিষ্ট তড়িৎদ্বারে দিয়ে দিচ্ছে, তার মানে এই তড়িৎদ্বার বা ইলেকট্রোড এটাকে আমরা ক্যাথোড বলতে পারি। তার মানে আমরা ব্যাটারি নেগেটিভ টার্মিনালকে এখানে ক্যাথোড বলবো, বাট এটা আমরা বুদ্ধি করে এভাবে বের করে বলবো। তাহলে ক্যাথোড হচ্ছে এমন একটা জায়গা যেখানে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল বা ইলেকট্রনের আধিক্য আছে, আর আমাদের হাইড্রোজেনটাও কিন্তু চাচ্ছে ইলেকট্রন। আবার ইলেকট্রন যে জায়গায় রিসিভ করা হয় বা গ্রহণ করা হয় সেটা হচ্ছে বিজারণ, আর বিজারণ যেখানে ঘটে সেই জায়গাটাকে আমরা বলে থাকি ক্যাথোড। তাহলে স্পেসিফিকভাবে আমি বলতে পারি ব্যাটারির নেগেটিভ টার্মিনালের এটা হচ্ছে কি একটা ক্যাথোড হিসেবে কাজ করে। এবার আমরা টেস্ট করব ব্যাটারির পজিটিভ টার্মিনালের কাহিনী কি। পজিটিভ টার্মিনালের কাজ কি, এখানে আমাদের আসলে পজিটিভ আয়ন বেশি থাকবে, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি এখানে ইলেকট্রন কম থাকবে। আবার আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের যে কাহিনী, সে কিন্তু ইলেকট্রন মানে ছেড়ে দেওয়ার জন্য আগ্রহী। অক্সিজেনের এমনি আছে -2, মানে 2টা এক্সট্রা ইলেকট্রন আছে, সেই কিন্তু এই 2টা ইলেকট্রনকে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে তার চার্জটা সে শূন্য বানিয়ে ফেলবে। এবং ইলেকট্রন ছাড়ার সবচেয়ে ভালো একটা জায়গা কোথায়, যেই ইলেকট্রোডের মধ্যে পজিটিভ চার্জ বেশি থাকবে, নেগেটিভ চার্জ কম থাকবে সেটা। তার মানে স্পেসিফিকভাবে বলতে পারি আমাদের ব্যাটারির পজিটিভ টার্মিনালে হচ্ছে সে ধরনের ইলেকট্রোড যেখানে অক্সিজেন গিয়ে ইলেকট্রনটাকে ছেড়ে দিবে। আর ইলেকট্রন ছেড়ে দেওয়ার মানে হচ্ছে কি, জারণ প্রক্রিয়া। আর জারণ প্রক্রিয়া যেখানে ঘটে বা যে ইলেকট্রোডে ঘটে তার নামটা হচ্ছে কি, অ্যানোড। তাহলে আমি বলতে পারি আমাদের ব্যাটারির পজিটিভ টার্মিনালটা যার সাথে যুক্ত সেটাই হচ্ছে অ্যানোড। তো এই যে এখানে আগে থেকে কিন্তু লেখা ছিল ক্যাথোড অ্যানোড ছোট করে, বাট এটা আমরা দেখব না, আমরা নিজেরা বুদ্ধি করে বের করব কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড হিসেবে কাজ করে। তো এটা হচ্ছে আমাদের মেইন কাহিনী। এবার আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন যেহেতু বেশি পরিমাণ গ্যাস তৈরি করেছে, যেটা হচ্ছে 2 অণু, সেটার জন্য আমি এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি যে টেস্ট টিউবের এই মানে বিশাল একটা অংশ বা বেশিরভাগ অংশটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসে পরিপূর্ণ। আর অক্সিজেন যেহেতু একটা অণু, তাই ওর এই অংশটা কি কম পরিমাণ গ্যাসে পরিপূর্ণ। তো এটাও কিন্তু ছবি থেকে আমরা বুঝতে পারলাম। আর এখানে এই যে ছোট সাদা সাদা বুদবুদ দেখতে পাচ্ছ টেস্ট টিউবের ভিতরে, এটাই হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে, বিশুদ্ধ পানি নিয়ে তুমি কখনো এরকমভাবে তড়িৎ বিশ্লেষণ করতে পারবে না। তার মানে বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ কখনোই শুধু পিওর 100% ওয়াটার নিয়ে হবে না, ওর সাথে অ্যাড করতে হবে বা যোগ করতে হবে সালফিউরিক অ্যাসিড বা H2SO4। তার মানে খুব সামান্য পরিমাণ তুমি যদি সালফিউরিক অ্যাসিড যোগ করো তবেই আমরা ওই পানির মধ্যে তড়িৎ বিশ্লেষণ করতে পারবো। বাট এখানে সালফিউরিক অ্যাসিডের কাহিনী কী হবে বা বিক্রিয়া কী হবে এগুলো কিছুই দেখব না। আমরা শুধুমাত্র পানি তড়িৎ বিশ্লেষণ করলে কিভাবে ভেঙে যায়, তার অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া কীভাবে হয় সেটা নিয়ে ফোকাস করব। তো এবার আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাবো যে অক্সিজেনের কি বলবো এটাকে, জারণ হয়েছে বা অক্সিডেশন হয়েছে এবং হাইড্রোজেনের যে বিজারণ বা রিডাকশন হয়েছে, এটার হাফ সেল রিয়াকশন বা অর্ধকোষ বিক্রিয়াটা কীভাবে হয়। তাহলে চলো আমরা প্রথম স্লাইডে দেখি। যেটা প্রথমে দেখব সেটা হচ্ছে রিডাকশন অফ হাইড্রোজেনটা আগে দেখে ফেলি, বা হাইড্রোজেনের বিজারণটা আমরা আগে দেখে ফেলি। তো আমি একটু রেড কালারে মার্ক করে দিচ্ছি। আমরা এখন দেখব কি হাইড্রোজেন এর বিজারণ কীভাবে হয়েছে সেটা, বা রিডাকশন কীভাবে হয়েছে সেটা। বিজারণের ইংলিশ হচ্ছে আমাদের রিডাকশন। তো হাইড্রোজেনের বিজারণ ঠিকমতো লিখি, এটা খুবই ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে এটা অনেকগুলো বইতে তোমরা পাবে না, জাস্ট আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে। তো এটা কীভাবে হয়েছে সেটা হলো, তুমি তো 2টা অণু পানি নিয়ে কাজ করেছো, তাই না? আমরা আগের স্লাইডে দেখছি যে 2 অণু পানি নিয়ে আমরা কাজ করবো, তা না হলে ব্যালেন্স হয় না। তাহলে 2 অণু পানিকে আমি একটু ভেঙে ফেলি। দেখো, 1 অণু পানি হচ্ছে অক্সিজেন, ওর সাথে একটা হাইড্রোজেন যুক্ত, ওর সাথে একটা হাইড্রোজেন যুক্ত, এবং এই 2 অণু পানির মধ্যে অক্সিজেনটা হচ্ছে -2 চার্জ, হাইড্রোজেন একটা হচ্ছে +1 চার্জ, হাইড্রোজেন এখানে এটা হচ্ছে +1 চার্জ। তো আমি এইভাবে এটাকে লিখলাম, হাইড্রোজেন একটা প্লাস দিই, +1 না লিখে একটা প্লাস দিই। একইভাবে আমি আরেকটা পানি নিলাম উপরে, দ্যাট মিনস এখানে আমি হাইড্রোজেন প্লাস নিলাম, এখানে আমি হাইড্রোজেন প্লাস নিলাম, অক্সিজেন 2- নিলাম। তো এই হচ্ছে আমাদের 2 অণু পানি। এখন এই 2 অণু পানির মধ্যে থেকে আমরা যদি হাইড্রোজেনের দিকে তাকাই, 2টা হাইড্রোজেন এখানে 2টা ইলেকট্রন মানে ট্যাগ করবে বা বলা যায় লিপ করবে, তাই না? আমি এই হাইড্রোজেনটাকে ধরি, এই হাইড্রোজেনটা, তাহলে এই হাইড্রোজেনটা কি করবে, সে একটা ইলেকট্রনকে ট্যাগ করবে। আমি জাস্ট এটাকে একটু গোল করে দিচ্ছি আর এটাকে একটা গোল করে দিচ্ছি। তাহলে এই হাইড্রোজেনের প্রথম কাজ হচ্ছে কি, সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, নট ট্যাগ করবে। আসলে আমি একটু ভুল বলেছি, কেননা সে হচ্ছে প্লাস চার্জ, তার দরকার হচ্ছে 0 চার্জে কনভার্ট হওয়া। তার মানে সে একটা ইলেকট্রন এরকমভাবে তার শরীরে রিসিভ করে নেবে, যেটাকে আমরা প্লাস ইলেকট্রন দিলাম। রিসিভ করার পর সে কিসে কনভার্ট হবে, সে হচ্ছে এখন হাইড্রোজেন 0 চার্জে কনভার্ট হবে। এবং এরা হচ্ছে কি হাইড্রোজেন পরমাণু। কিন্তু এই দুটো হাইড্রোজেন পরমাণু একত্রিত হবে, হওয়ার পর তারা হাইড্রোজেন অণু তৈরি করবে, যেটাকে আমরা H2 হিসেবে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে একটা কাহিনী। প্লাস আরও বাকি জিনিস কিন্তু আছে, তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু H+ এবং O2- আছে, এখানেও H+ এবং O2- আছে।
তাহলে এরকম একটা H প্লাস এবং O2- মিলে কি তৈরি করে? অবশ্যই OH- তৈরি করে। কীভাবে তৈরি করে আমি একটু দেখাই, দেখো। আমাদের আছে কি? আমাদের আছে হাতে এখন H প্লাস একটা এবং O2- আছে। তাহলে দেখো তো, এই দুটোকে আমি যদি কম্বাইন করি তাহলে কি হবে? কম্বাইন করলে আমরা পাবো +1 চার্জ -2 চার্জ। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পাবো OH একসাথে, তারপর হচ্ছে একটা মাইনাস চার্জ। যেহেতু হাইড্রোজেনের একটা চার্জ আছে, ওর সাথে আমি যদি অক্সিজেনের দুইটা চার্জ যোগ করি, তবে আমাদের +1 সাথে -2 যদি করো, অবশ্যই -1 পাবে, এবং ওই -1টা আসলে OH এর উপর বসে থাকে। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পাচ্ছি কি? একটা OH- এবং আরেকটা OH- পাচ্ছি। তো বিষয়টা এরকম, প্রথম H প্লাস এবং O2- থেকে আমরা পাবো একটা OH-, এবং দ্বিতীয় যেই অণুটা আছে পানির, সেখান থেকে আমরা পাবো আরেকটা OH-। তো এই হচ্ছে আমাদের মেইন কাহিনী, এবং এটাকে আমরা প্লাস করে দেব। তো আলটিমেটলি আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি আলটিমেটলি H2 লিখতে পারি এটা, এবং 2 OH- লিখতে পারি। যেহেতু OH- আমরা এখানে পেয়েছি দুইটা, তাই আমরা এটা লিখতে পারি। তো এখন আমি যদি ফাইনাল রিয়াকশনটা লিখি, কোন কালারে লিখবো? আমি রেড কালারে লিখি। তাহলে দেখো রিয়াকশনটা কি হবে। আমরা কাজ শুরু করেছিলাম 2 অণু পানি দিয়ে, তাই না? এবং এই 2 অণু পানিটা কি করেছে? দুইটা ইলেকট্রনকে রিসিভ করেছে। এই যে এখানে আমাদের একটা ইলেকট্রন আছে, এখানে আমাদের আরেকটা ইলেকট্রন আছে। তার মানে আমরা 2 অণু পানির সাথে যোগ করেছি 2টা ইলেকট্রন। এবং কেন 2টা ইলেকট্রন যোগ করেছি? কারণ 2 অণু পানির 2টা হাইড্রোজেন প্লাস ছিল, তাদেরকে প্রশমিত করার জন্য আমরা 2 ইলেকট্রন যোগ করেছি। এবং আলটিমেটলি আমরা এই যে রাইট সাইড যেটা, সেখানে পাচ্ছি কি? একটা হাইড্রোজেন গ্যাস পাচ্ছি, এবং 2 অণু OH- আয়ন পাচ্ছি। আয়ন তো আসলে অণু হয় না, দুইটা OH- পাচ্ছি। এই বিক্রিয়াটা হচ্ছে আমরা হাইড্রোজেনের বিজারণের মাধ্যমে পেলাম। এবার আমরা যে বিক্রিয়াটা দেখব সেটা হচ্ছে অক্সিজেনের জারণের বিক্রিয়া। তাহলে আমরা টপিকটা লিখে দিই, অক্সিজেন এর জারণ কিভাবে কাজ করে সেটা দেখব এখন। বড়িয়জ্জ লেখাটা অনেক কষ্ট। জারণ, ওকে। তো অক্সিজেনের জারণ যদি আমি দেখতে চাই, আগের মতো আমাকে কী নিয়ে কাজ করতে হবে? অবশ্যই 2 অণু পানি নিয়ে কিন্তু কাজ করতে হবে। তো চলো আমরা আবারও সেম জিনিসটা এঁকে ফেলি। দ্যাট মিনস আমার এখানে আছে কি? পানির জন্য একটা H+, এবং একটা O2-, এটা হচ্ছে একটা অণু পানি। আমার আরেকটা অণু পানি দরকার, যার মধ্যে একটা H+ আছে, একটা H+ আছে, এবং একটা O2- আছে। এখন মজার বিষয় হচ্ছে অক্সিজেনটা কি করে। অক্সিজেন, আমি যদি প্রথম অক্সিজেনটাকে দেখাই, একদম শুরুর অক্সিজেন, দ্যাট মিনস এটা। তো এই প্রথম পানির অণুর অক্সিজেনটা 2টা ইলেকট্রনকে অবশ্যই ছেড়ে দিবে, তা না হলে সে কিন্তু 0-তে পৌঁছাতে পারবে না। তার মানে ও করবে কি? ও এখান থেকে 2টা ইলেকট্রনকে ছেড়ে দিবে, বা ওর মধ্যে থেকে আমি 2টা ইলেকট্রনকে বিয়োগ করব। যদি আমি বিয়োগ করি 2টা ইলেকট্রন, তবেই সেই ও 0-তে কনভার্ট হবে। দ্যাট মিনস ওই অক্সিজেনের উপর কোনো চার্জ থাকবে না। এটা হচ্ছে আমাদের প্রথম কাহিনী। আবার দ্বিতীয় যে পানির অণুর অক্সিজেন আছে, সেও কি করবে? সেও বলা যায় 2টা ইলেকট্রনকে নেগেটিভ করবে, বা তার শরীর থেকে ছেড়ে দিবে, যার ফলে সে আসলে O0-তে কনভার্ট হবে। এই হচ্ছে আমাদের অক্সিজেনের জারণের কাহিনী। এবং এই দুটো অক্সিজেন যখন আমি যুক্ত করব বা যোগ করব, তখন তারা কিন্তু অক্সিজেন গ্যাসের একটা অণু তৈরি করবে। অর্থাৎ আমাদের এই অক্সিজেন গ্যাসের মধ্যে এই একটা অক্সিজেন পরমাণু আছে, এই একটা অক্সিজেন পরমাণু আছে। আর এখানে 0 বলতে আমি চার্জকে দেখিয়েছি। অক্সিজেনের চার্জটা 0 হয়ে গেছে 2টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে। এবার আমরা প্লাস দিলাম। দেখো আর বাকি কি আছে? বাকি আছে আমাদের 2টা করে হাইড্রোজেন আয়ন। দ্যাট মিনস প্রথম পানির অণু থেকে আমরা 2টা হাইড্রোজেন আয়ন পাবো। তো সেক্ষেত্রে আমরা 2H+ লিখতে পারি, এবং দ্বিতীয় পানির অণু থেকে আমরা এরকমভাবে 2টা হাইড্রোজেন আয়ন পাবো। তার মানে এখানে 2H+ লিখতে পারি। তো এদেরকে আমি সবগুলো একসাথে যোগ করে দিতে পারি। অর আমরা লিখতে পারি O2 প্লাস হচ্ছে 4H+, কেননা 2টা করে 4টা আমরা এখানে হাইড্রোজেন প্লাস আয়ন পেয়েছি। এবার আমি যদি টোটাল বিক্রিয়াটা লিখি অক্সিজেনের জারণের, তাহলে দেখো আমরা শুরু করেছিলাম কি নিয়ে? 2 অণু পানি নিয়ে শুরু করেছিলাম, তাই না? এবং 2 অণু পানি থেকে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা অণুর অক্সিজেন 2টা করে ইলেকট্রন ছেড়েছে। তার মানে টোটাল এখানে বিয়োগ হয়েছে 4টা ইলেকট্রনের। এবং এই 4টা ইলেকট্রন যখন সে ছেড়ে দিবে, তখন আলটিমেটলি সে কী তৈরি করলো? সে আসলে 2 অণু, 2 অণু না, 1 অণু অক্সিজেন গ্যাস তৈরি করলো। দ্যাট মিনস O2 তৈরি করলো, এবং ওর সাথে এক্সট্রা সে 4টা হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করলো। এবং এই বিক্রিয়াটা আসলে আলটিমেটলি আমরা অক্সিজেনের জারণের বিক্রিয়া হিসেবে বলতে পারি। তো এবার এই যে হাইড্রোজেনের বিজারণের টোটাল বিক্রিয়াটা এবং অক্সিজেনের জারণের যে টোটাল বিক্রিয়াটা আছে, এদেরকে একত্রিত করে আমরা
টোটাল পানির যেই আদ্র বিশ্লেষণ হচ্ছে বা তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, নট আদ্র বিশ্লেষণ, তো সেটাকে আমরা এখন দেখব। তো আমরা একটা নতুন স্লাইডে যাই। আমরা এখন এই দুটো বিক্রিয়াকে একত্রিত করব। তো প্রথম বিক্রিয়াটা ছিল কি আমাদের বিজারণের বিক্রিয়া, দ্যাট মিনস হাইড্রোজেনের বিজারণের বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা দেখতে কেমন ছিল? আমরা 2 অণু পানি নিয়েছিলাম আগের মতোই, এবং এই 2 অণু পানির সাথে আমরা 2টা এক্সট্রা ইলেকট্রনকে যোগ করেছি, তাই না? তো এই 2টো এক্সট্রা ইলেকট্রন যোগ করার পর যেটা আমরা পেয়েছিলাম সেটা কি পেয়েছিলাম? খেয়াল করে দেখো, আমাদের আগের স্লাইডে কিন্তু আছে H2 + 2 OH- পেয়েছিলাম। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে H2 হাইড্রোজেন গ্যাস প্লাস 2 OH- আয়ন পাবো। এবং এই ঘটনাটা কোথায় আমরা পেয়েছি? এটা হচ্ছে আমরা হাইড্রোজেনের বিজারণে পেয়েছি। তো OH- নিলাম। তারপরে আমরা এখন অক্সিজেনের যে জারণটা আছে সেটা টোটাল বিক্রিয়া লিখবো, দ্যাট মিনস 2H2 - 2E-, তার মানে এখানে আমরা লিখব 2H2O। এবং এখানে একটু খেয়াল করে দেখো, আমাদের কিন্তু 4টা ইলেকট্রন এখানে বিয়োগ হয়েছে, তাই না? তার মানে ইলেকট্রন সংখ্যাটা একটু ভিন্ন, -4 ইলেকট্রন। তাই যদি হয় তাহলে আমরা পরের অংশে কি পাচ্ছি? আমরা পরের অংশে পাচ্ছি হচ্ছে O2 + 4H+। তাহলে এখানে হবে O2 প্লাস হচ্ছে 4টা হাইড্রোজেন আয়ন। এখন প্রথম বিক্রিয়াটা ছিল কিন্তু বিজারণ বিক্রিয়া, দ্বিতীয় বিক্রিয়াটা কিন্তু ছিল জারণ বিক্রিয়া। তার মানে প্রথম বিক্রিয়াটা হচ্ছে বিজারণ, যেটা ঘটেছিল হচ্ছে ক্যাথোডে, আর পরের বিক্রিয়াটা হচ্ছে আমাদের জারণ, যেটা ঘটেছে আমাদের অ্যানোডে। এবার আমি যদি টোটাল বিক্রিয়াটা যোগ বিয়োগ করতে চাই, অবশ্যই আমাকে ইলেকট্রনের সংখ্যার সমতা করতে হবে। খেয়াল করে দেখো, প্রথম ইকুয়েশনে কিন্তু ইলেকট্রন আছে 2টো, বাট দ্বিতীয় ইকুয়েশনে ইলেকট্রন আছে 4টা। তো আমরা যদি প্রথম ইকুয়েশনটাকে সমতা করতে চাই তাহলে উভয় পক্ষে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। যদি 2 দিয়ে গুণ করি তাহলে এই 2টা ইলেকট্রন 4 হয়ে যাবে, কেননা 2 × 2 হচ্ছে 4। দ্যাট মিনস আমি প্রথম ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করব, এই 2টা হয়ে যাবে তখন 4, দ্যাট মিনস 2 × 2 = 4। আর এখানে H2 এর আগে একটা এক্সট্রা 2 আসবে, আর এখানে OH এর আগে একটা 4 আসবে। দ্যাট মিনস আমি প্রথম ইকুয়েশনটাকে জাস্ট 2 দিয়ে গুণ করে সংখ্যাগুলো চেঞ্জ করে দিলাম। এবার আমি যদি দুটো ইকুয়েশনকে যোগ করি তাহলে আমরা কি পাবো? আমরা এখানে পাবো হচ্ছে 4টা H2 প্লাস হচ্ছে 2টা H2O। তো এই দুটোকে যোগ করলে আমরা এখানে পাবো, যোগ করি। সো তুমি যদি যোগ করো তাহলে এখানে তুমি সরাসরি পাবে 6H2O। তারপর এখানে -4টা ইলেকট্রন প্লাস 4টা ইলেকট্রন, এটা কিন্তু কাটা যাবে, তার মানে এখানে আলটিমেটলি কোনো ইলেকট্রন আর থাকছে না। ওই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে 2H2, ওর সাথে আমি যোগ করব 4OH- এটাকে, প্লাস হচ্ছে নিচে থাকবে হচ্ছে O2 প্লাস হচ্ছে 4H+। তো এই অংশটুকু আমরা এখন পাবো। এখন খেয়াল করে দেখো ভালো করে, সেটা হচ্ছে আমাদের এখানে 4OH- এবং 4H+, এরা কিন্তু একত্রিত হয়ে পানি তৈরি করতে পারে, তাই না? কেননা দেখতে পাচ্ছি একটা H+ এর সাথে একটা OH- যুক্ত হলেই কিন্তু পানি তৈরি হয়ে যায়। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি সামনে আগাই তাহলে আমি পাচ্ছি 6H2O = 2H2 প্লাস হচ্ছে এখানে 4টা OH- প্লাস 4টা H+, তার মানে আমরা এখানে 4টা আসলে পানি পাবো, পানির অণু পাবো, আর এখানে আমরা O2 পাবো। আলটিমেটলি একটা প্রান্তে আছে আমাদের 6টা H2O, আর একটা প্রান্তে আমাদের 4টা H2O। তো 6 থেকে 4 যদি কাটা দিই আমরা এখানে পাচ্ছি 2H2O, এবং এই পাশে আমরা পাচ্ছি 2H2 প্লাস হচ্ছে এখানে পাচ্ছি O2। এখন দেখো তো, এই জিনিসটা আমরা কি আগে কখনো দেখেছিলাম? অবশ্যই দেখেছিলাম, আমরা শুরুই করেছিলাম এই রিয়াকশন দিয়ে, তাই না? তার মানে ওই সেম রিয়াকশনটা কিন্তু আমাদের রিপিট হয়ে গেছে। অর্থাৎ আমি যদি তোমাদেরকে প্রথম স্লাইডটা দেখাই, খেয়াল করে দেখো, আমাদের প্রথম স্লাইডে এই লাইনটার দিকে যদি তাকাও তাহলে দেখতে পাচ্ছ আমাদের 2 অণু পানি ভেঙে কিন্তু 2 অণু হাইড্রোজেন গ্যাস এবং 1 অণু অক্সিজেন গ্যাস তৈরি হয়েছে, এবং সেম জিনিসটা কিন্তু আমরা এখানে আবার ফিরে পেয়েছি। তার মানে পানির যেই তড়িৎ বিশ্লেষণ, সে তড়িৎ বিশ্লেষণে আমরা এরকম একটা কাহিনী দেখতে পারি। এখন কাহিনী হচ্ছে কি, আমাদের এখানে যে পানিটা নিয়েছিলাম এই পানিটা হচ্ছে আমরা লিকুইড ফরম্যাটে নিয়েছি, এবং আমরা এখানে যে H2 পেয়েছিলাম এটা আসলে গ্যাস ফরম্যাটে পাবো, এবং O2 যেটা পাবো সেটা হচ্ছে গ্যাস ফরম্যাটে পাবো। এবং H2 এর পরিমাণ যেহেতু বেশি 2 অণু, এবং অক্সিজেন গ্যাসের পরিমাণ যেহেতু কম 1 অণু, এই জন্য আমি তোমাকে দেখিয়েছিলাম আগে যে H2 হাইড্রোজেন গ্যাসটা বেশি আয়তন দখল করে রেখেছে, এই H2 আমাদের অক্সিজেনটা কম পরিমাণ আয়তন দখল করে রেখেছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অন্যান্য যৌগের তড়িৎ বিশ্লেষণ কীভাবে ঘটে সেটা। এখানে আমরা অনেকগুলো এক্সাম্পল নিয়ে এসেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যার মধ্যে প্রথমে আমরা দেখব প্লাটিনাম বা একটা নিষ্ক্রিয় বা ইনার্ট একটা তড়িৎদ্বারের উপস্থিতিতে আমরা যদি আর্দ্র সালফুরিক অ্যাসিড এবং আর্দ্র নাইট্রিক অ্যাসিডের উপর তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কী ঘটনাটা ঘটবে। তাহলে চলো আমরা দুইটা অ্যাসিড একসাথে শিখবো, কেন, তার একটা কারণ আছে। এবং এখানে খেয়াল করে দেখো, আমরা কিন্তু বলেছি যে আর্দ্র সালফুরিক অ্যাসিড অথবা নাইট্রিক অ্যাসিড, তাই না? এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি
এখানে একটা কম্বিনেশন দেখাই তড়িৎ বিশ্লেষণে। দেখতে পাচ্ছ ব্যাটারি যুক্ত, ব্যাটারি পজিটিভ টার্মিনাল এদিকে এবং নেগেটিভ টার্মিনাল হচ্ছে এদিকে। তো আমরা এখানে যে তড়িৎদ্বার ইউজ করেছি সেটা হচ্ছে প্লাটিনামের তড়িৎদ্বার। তাহলে এটাও প্লাটিনাম, এটা হচ্ছে কি প্লাটিনামের তড়িৎদ্বার। তো এখন আমরা যদি দুটো বিক্রিয়া দেখি, একটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, একটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, তাহলে দেখো কি হবে। আমি প্রথমে হচ্ছে অ্যানোডের কথা বলি, অ্যানোড বিক্রিয়া বা অ্যানোড রিয়াকশন। তারপর আমরা বলবো এখানে ক্যাথোডের বিক্রিয়া বা ক্যাথোড রিয়াকশন। এবং তোমরা জানো যে অ্যানোডে হয় জারণ এবং ক্যাথোডে হয় কি বিজারণ। এবং আমি যদি যে কোনো একটা অ্যাসিডের কথা বলি, সালফিউরিক অ্যাসিডের কথা বলি, ওর সাথে কিন্তু পানি যুক্ত আছে। আর্দ্র মানে কি পানি। তাহলে আমি এখানে দুটো অ্যাসিডকে ভাঙবো, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আরেকটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। কেন দুটো একসাথে দেখিয়েছি তোমরা একটু পরেই বুঝতে পারবে। মানে আমরা এখানে পরীক্ষা করবো আলাদাভাবে। ধরো আমরা প্রথমে আর্দ্র সালফিউরিক অ্যাসিড নিয়ে তড়িৎ বিশ্লেষণ করব, তারপরে আর্দ্র নাইট্রিক অ্যাসিড নিয়ে তড়িৎ বিশ্লেষণ করব। বাট এরা যদি ভেঙে যায় তাহলে কি তৈরি হবে সেটা তোমাদের জানতে হবে। যদি কখনো সালফিউরিক অ্যাসিড ভেঙে যায় তাহলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের H+ তৈরি হয় এবং SO4 2- তৈরি হয়। এবং আমি যদি সমতার কথা বলি তাহলে হাইড্রোজেন আছে দুটো, তো এখানে 2H+ বা দুইটা হাইড্রোজেন আয়ন তৈরি হয়। তো এই হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড ভেঙে গেলে যেটা তৈরি হয় তার মান। আর যদি কখন নাইট্রিক অ্যাসিড ভেঙে যায় তাহলে আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন তৈরি হয় এবং নাইট্রেট আয়ন তৈরি হয়, যেটা হচ্ছে NO3-। এবং এদের মধ্যে আমরা একটা প্লাস চিহ্ন দিব, যেহেতু এখানে হাইড্রোজেনের আগে কোনো 2 নেই বা পরে 2 নেই, তাই এখানে আর সমতা করা লাগবে না। তাহলে দেখতে পাচ্ছি আমরা যদি প্রথম কন্ডিশন দেখি বা ফার্স্ট কন্ডিশন যদি দেখি, সেটা হলো শুধুমাত্র সালফিউরিক অ্যাসিড নিয়ে এখন আমরা কাজ করব। দ্যাট মিনস প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে আমরা আর্দ্র বা পানি মিশ্রিত সালফিউরিক অ্যাসিড নিয়ে দেখব। তো পানি যেহেতু মিশ্রিত করাই হয়েছে, তার মানে পানিটাকে একটু ভেঙে দেখাই তোমাদের। এখানে আমি যদি পানিটাকে ভাঙি, জাস্ট নিচে ভাঙি আমি, তাহলে তোমরা জানো পানি ভেঙে যাওয়ার পর তড়িৎ বিশ্লেষণের সময় দুইটা জিনিস তৈরি করে। একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন তৈরি করে, একটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। এই দুটো আয়ন তৈরি করে। তো এখন আমরা অ্যানোডের রিয়াকশনটা দেখি। অ্যানোডের রিয়াকশনটা তুমি যদি দেখতে চাও, অ্যানোডে কী ঘটে? জারণ ঘটে। তার মানে জারণ ঘটা মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া, তাই না? তুমি দেখতে পাচ্ছ এখানে আমি যদি সালফিউরিক অ্যাসিড নিয়ে প্রথমে কথা বলি, তাহলে এই H2 এটা প্রথম দিকে কিন্তু হাইড্রোজেনের যেই কি বলবো জারণ মান সেটা ছিল কিন্তু 0। এখন পরবর্তীতে হাইড্রোজেনটা কি হয়েছে? ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে H+ কনভার্ট হয়েছে। তার মানে এখানে সে ইলেকট্রনটা ছেড়ে দিয়েছে। তো ইলেকট্রন ছেড়ে দেওয়াতে যেহেতু প্লাস মানে হাইড্রোজেন প্লাসে কনভার্ট হয়েছে, তাই আমি বলতে পারি কি এখানে তার জারণ ঘটেছে। বাট এখানে আমাদের ওই সিস্টেমটা কাজ করবে না। আমরা এখানে কীভাবে হিসাবটা করব? আমরা হাইড্রোজেন মানে সালফিউরিক অ্যাসিড নিয়ে যেহেতু কাজ করছি, তার মানে এখানে আমাদের দুইটা আয়ন নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আয়ন আর একটা হচ্ছে পানির আয়ন। এখন সালফিউরিক অ্যাসিডের পানির দুটোর মধ্যে কিন্তু পজিটিভ আয়ন আছে এবং নেগেটিভ আয়ন আছে। এবং আমরা কিন্তু জানি যে অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ ঘটে। তাহলে অ্যানোডের মধ্যে আমরা এমন কিছু উপাদানকে পাবো যারা আসলে গিয়ে ইলেকট্রনকে ছেড়ে দিবে। তখন তাদেরকে আমরা বলবো অ্যানোডের মধ্যে প্রবাহশীল পদার্থ। যেমন আমি যদি অ্যানোডের কথা এখন বলি, খেয়াল করে দেখো অ্যানোডের মধ্যে গিয়ে কারা ইলেকট্রন ছাড়বে? ইলেকট্রন ছাড়বে বলেই কিন্তু সেখানে জারণ প্রক্রিয়া ঘটবে। যারা আসলে নেগেটিভ চার্জযুক্ত তারাই কিন্তু ইলেকট্রন ছাড়বে। তো আমি সালফিউরিক অ্যাসিডের মধ্যে নেগেটিভ চার্জ পাচ্ছি একটাকে, সেটা হচ্ছে SO4 2-, এটা একটা আয়ন পাচ্ছি। এবং পানিকে ভাঙলে আমরা যে আয়নটা পাচ্ছি OH- আয়ন, এটা হচ্ছে একটা নেগেটিভ আয়ন। তার মানে অ্যানোডের কাছে এই নেগেটিভ আয়নগুলো যাবে, যাওয়ার পর তাদের জারণ ঘটাবে বা তাদের ইলেকট্রনগুলোকে সে ছেড়ে দেবে। ক্যাথোড মানে হচ্ছে কি ক্যাথোডে বিজারণ ঘটে, তার মানে সেখানে গিয়ে অন্য কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করে। তো আমি দেখতে পাচ্ছি সালফিউরিক অ্যাসিডের মধ্যে H+ যেই মানে আয়নটা আছে সেটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত এবং ওর কিন্তু ইলেকট্রন গ্রহণ করা দরকার, কেননা H+টা এখন নিউট্রাল হতে চায়। সেজন্য সালফিউরিক অ্যাসিডের H+টা সেক্ষেত্রে ক্যাথোডের কাছে যাবে, যেহেতু ক্যাথোডে বিজারণ ঘটে বা ইলেকট্রনের গ্রহণ চলে। আবার পানির থেকে আর একটা এক্সট্রা H+ কিন্তু ক্যাথোডের কাছে যাবে। তো এই দুটো জিনিস তোমাকে প্রথমে বের করে ফেলতে হবে, সেটা হচ্ছে অ্যানোডের কাছে কোন দুটি আয়ন যাবে এবং ক্যাথোডের কাছে কোন দুটি আয়ন যাবে। তো অ্যানোডের কাছে যেহেতু SO4 2- এবং OH- গিয়েছে, সেক্ষেত্রে এখানে একটা ঝামেলা তৈরি হবে। সেটা হচ্ছে কি অ্যানোডের মধ্যে যেহেতু জারণ ঘটে, তার মানে এখান থেকে কারা তাদের ইলেকট্রন ছাড়বে সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হবে। কেননা একই বনে দুইটা রাজা থাকতে পারে না, তাই না? হয় SO4 2- তার ইলেকট্রন ছাড়বে অথবা OH- তার ইলেকট্রন ছাড়বে। তো কোন জিনিসটা ইলেকট্রন আগে ছাড়বে, কোন জিনিসটা ছাড়বে না, সেটা ভিত্তি করে একটা ছোট্ট সিরিজের উপর। এবং সেই সিরিজটা হচ্ছে কি, আমি যদি একটু লিখে দিই তোমাকে, যৌগমূলকের একটা সিরিজ আছে এখানে। সিরিজটা আমি কোন জায়গায় লিখবো? মাঝখানে লিখি।
ধরো তোমার কাছে এরকম 5টা আয়ন আছে, একটা হচ্ছে SO4 2- এটা একটা আয়ন, তারপর হচ্ছে ধরো তোমার কাছে নাইট্রেট আয়ন আছে, NO3- আয়ন আছে, তারপর তোমার কাছে আছে ক্লোরিন আয়ন, তারপর ব্রোমিন আয়ন, তারপর ধরো আয়োডিন আয়ন, এবং তোমার কাছে আছে হচ্ছে হাইড্রক্সাইড আয়ন। তো এই যেখানে আমি 6টা আয়ন লিখেছি এদের ক্রম হচ্ছে এটা। তার মানে যদি কখনো অ্যানোডে এদের মধ্যে থেকে যে কোনো দুইজন যায় তাহলে সবচেয়ে শেষে যেটা আছে সেটা আসলে অ্যানোডে গিয়ে ইলেকট্রনটা ছেড়ে আসবে। আমি দেখতে পাচ্ছি SO4 এবং OH এদের মধ্যে সবচেয়ে নিচে আছে OH, তার মানে আমাদের অ্যানোডে গিয়ে OH মাইনাসটা ইলেকট্রনকে ছেড়ে দিবে, তারপর SO4 2- এটার কোনো পরিবর্তন ঘটবে না। আবার ক্যাথোড রিয়েকশনে দেখতে পাচ্ছি H+S+ দুটো আছে, বাট এই দুটো যেহেতু একই বনের দুই রাজা, তো কি বলবো, একই বনের মানে দুইটা ভাই, তো ওই রাজার দুইটা ভাই যদি আমি বলি তাহলে তাদের কাউকে কিন্তু আমরা ইগনোর করতে পারবো না। তার মানে ক্যাথোডে গিয়ে অবশ্যই এই দুটো হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করবে। এখন যেহেতু আমাদের এখানে অ্যাসোপোর্টটা চলে গেছে এবং শুধুমাত্র পানির আয়নগুলো এখানে রাজত্ব করছে, তার মানে এখানে অ্যানোডের বিক্রিয়া এবং ক্যাথোডের বিক্রিয়া সম্পূর্ণটাই হবে পানির মতো করে। দ্যাট মিনস আমরা এর আগে কিন্তু দেখিয়েছিলাম তোমাদের স্লাইডে যে ক্যাথোডে কীরকমভাবে আমাদের বিজারণ হচ্ছে, অ্যানোডে কীরকমভাবে জারণ হচ্ছে। তো এই সেম বিক্রিয়াগুলি কিন্তু আমাদের এখন এই জায়গাটাতে ঘটবে, কেননা এখানে অ্যাসোপোর্টটা কিন্তু আর কাজ করছে না। তার মানে তোমার অ্যানোড রিয়াকশন এবং ক্যাথোড রিয়াকশন এক্ষেত্রে সম্পূর্ণটাই হবে পানির তড়িৎ বিশ্লেষণের মতো। এবার একটা মজার বিষয়, সেটা হচ্ছে আমরা যদি প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে আর্দ্র নাইট্রিক অ্যাসিড নিয়ে কাজ করি তাহলে কী ঘটবে। তো নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস নিতে হবে, একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর একটা হচ্ছে আমাদের এই পানি। তো এদেরকেও তুমি যদি এখন নাও তাহলে খেয়াল করে দেখবে আমাদের এখানে নাইট্রেট আয়ন এবং OH আয়নের মধ্যে OH আয়নটা হচ্ছে সবার নিচে আছে। তার মানে এখানেও কিন্তু আগের মতোই OH মাইনাসটা হচ্ছে অ্যানোডে গিয়ে রিয়াকশন করবে, যেটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া, এবং আমরা বাকি যেই অংশটা দেখতে পাচ্ছি দ্যাট মিনস H+, এটা হচ্ছে ক্যাথোডে গিয়ে বিজারণ বিক্রিয়া তৈরি করবে। তাহলে আমি যদি নাইট্রিক অ্যাসিডও ইউজ করে থাকি পানির সাথে, যেটাকে আমরা আর্দ্র নাইট্রিক অ্যাসিড বলতে পারি, সেটাও কিন্তু জারণ বিজারণের ক্ষেত্রে একদম পানির মতো বিক্রিয়া তৈরি করবে। দ্যাট মিনস পানির জারণ যে বিক্রিয়াটা ছিল, আমি একটু শর্টকাটে লিখে দিই তোমাদের মনে করিয়ে দিই। পানির যে জারণ বিক্রিয়া ছিল সেটা কী ছিল, আমরা দুইটা হাইড্রোজেন মানে দুইটা পানির অণু নিয়ে কাজ শুরু করেছিলাম। সেক্ষেত্রে আমরা অ্যানোডে একটা অক্সিজেন গ্যাস পেয়েছি, তারপর হচ্ছে 4টা হাইড্রোজেন আয়নের যে আয়ন পেয়েছি আর কি, এবং 4টা আমরা ইলেকট্রন পেয়েছি। একইভাবে আমরা পানির ক্যাথোডের রিয়াকশনটার দিকে যদি তাকাই, তোমরা মনে করে দেখো, তাহলে সেটাও ছিল একই রকম, অর্থাৎ আমরা 2 অণু পানি নিয়ে কাজ করেছি, এবং এই পরিমাণ পানিটা পরবর্তীতে কি হয়েছে, আমাদের এই পানিটা হচ্ছে, আচ্ছা আমরা এই পানির সাথে সরাসরি 2টি ইলেকট্রন কিন্তু যোগ করেছিলাম, এবং পরবর্তী যে ঘটনাটা সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে আমরা হাইড্রোজেন গ্যাস পেয়েছি এবং আমরা 2টা OH- আয়ন পেয়েছি, তাই না? 20টা দিলাম, নট 20টা, আসলে এটা হচ্ছে 2 OH- আয়ন। তো সেম কাহিনী কিন্তু আমরা দেখেছিলাম আমাদের আগেকার স্লাইডগুলোতে। তো তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে এখানে দেখতে পাবে এই দুটো কাহিনী। তাই যদি হয়ে থাকে তাহলে পানির মতো করেই আসলে ক্যাথোড এবং অ্যানোডের রিয়াকশনটা হবে। এখন এই যে আমরা একটা ছক আঁকলাম, আমি এটার নাম দিতে পারি টেবল। এই টেবলের আসলে কাজটা কি? কাজটা হচ্ছে যদি আমাদের তড়িৎ বিশ্লেষ্যটা লঘু হয়, দ্যাট মিনস আমরা এখানে যে প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিড অথবা নাইট্রিক অ্যাসিড নিয়ে কাজ করেছি, এটা আসলে লঘু একটা তড়িৎ বিশ্লেষণ হিসেবে আমরা নিয়েছি। তো যদি লঘু অবস্থায় থাকে তখন কিন্তু আমাদের এই ছকটা কাজ করবে। দ্যাট মিনস যখন আমাদের অ্যানোডের কাছে 2টা নেগেটিভ চার্জ যাবে বা নেগেটিভ বা ঋণাত্মক যৌগমূলক যাবে, তাদের মধ্যে থেকে কোনটা আসলে অ্যানোডের রিয়াকশন তৈরি করবে সেটা নির্ধারণ করে আমাদের এই টেবিলটা। আমি দেখতে পাচ্ছি সালফেট আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন দুটোই গিয়েছে। তো এই দুটো আয়নের মধ্যে হাইড্রোক্সাইড আয়নের অবস্থান হচ্ছে সবার নিচে এবং সালফেট আয়নের অবস্থান হচ্ছে সবার উপরে। তো যখন আমরা এরকম একটা টেবিল দেখব তখন সবার নিচে যেটা থাকবে সেই জিনিসটা আসলে অ্যানোডে গিয়ে রিয়াকশন করবে যদি আমাদের দ্রবণটা লঘু হয়। আর দ্রবণটা যদি লঘু না হয় তখন কিন্তু অন্য নিয়ম ইউজ করব আমরা, যেটা আমরা পরবর্তীতে দেখব। তো এটা হচ্ছে আমাদের মেইন কাহিনী। এবং আলটিমেটলি আমাদের এখানে দেখতে পাচ্ছি যেহেতু সালফেট আয়ন এখানে কাজ করবে না, শুধুমাত্র হাইড্রোক্সাইড আয়নই কাজ করবে, তাই পানির তড়িৎ বিশ্লেষণে যে বিক্রিয়াগুলো কাজ করতো অ্যানোডে এবং ক্যাথোডে, একই বিক্রিয়া আমাদের এখানে কাজ করবে। এবং আমি যদি এখানে টোটাল ওভারঅল বিক্রিয়াটা লিখি তাহলে এই বিক্রিয়াটা হবে ঠিক পানির বিক্রিয়ার মতো। দ্যাট মিনস আমাদের ওভারঅল বিক্রিয়া হবে 2H2O, এটাকে আমরা ভেঙেছি এবং তড়িৎ বিশ্লেষণ করেছি। তড়িৎ বিশ্লেষণ করার ফলে আমরা 2 অণু হাইড্রোজেন গ্যাস পাবো এবং 1 অণু অক্সিজেন গ্যাস পাবো। আর আমাদের এখানে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস অবশ্যই টেস্ট টিউবের মধ্যে জমা হবে, বাট আমরা এখানে টেস্ট টিউবটা দেখাইনি, বাট আমরা কয়েকটা স্লাইড আগে যে এখানে আমরা টেস্ট টিউবটা কিন্তু দেখিয়েছি। অর্থাৎ
এখানে টেস্ট টিউবে যেরকম 2 অণু হাইড্রোজেন গ্যাস 1 অণু অক্সিজেন গ্যাস জমা হতো, এখানেও ঠিক একই রকমভাবে একটা টেস্ট টিউবের কম্বিনেশন আছে, যদিও ছবিতে দেখাইনি আমি, বাট একইভাবে আমাদের এখানে কাজটা ঘটবে। তাহলে আমাদের লাস্টে যে লাইনটা লিখেছি এটা হচ্ছে আমাদের নিট রিয়াকশন বা টোটাল রিয়াকশন। তো এটাকে আমরা নিট রিয়াকশন বলতে পারি। এবং সেম রিয়াকশন কিন্তু দুইটা ক্ষেত্রেই ঘটবে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের জন্য ঘটবে, আবার নাইট্রিক অ্যাসিডের জন্যও ঘটবে। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে প্লাটিনাম তড়িতারের উপস্থিতিতে লৌহ এবং আদ্র HCl এর তড়িৎ বিশ্লেষণ যদি করি তাহলে কি ঘটবে। তো আমরা এখানে যে তড়িৎদ্বার দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্লাটিনামের তড়ি, এটা হচ্ছে প্লাটিনামের তড়ি, একটা অ্যানোড একটা ক্যাথোড, যেটা তোমরা অলরেডি জানো, এবং ব্যাটারির সাথে আমি তাদেরকে কানেক্ট করেছি। বাট আমি এখন ভিতরে যে দ্রবণটা দিয়েছি সেটা হচ্ছে আমাদের পানিযুক্ত HCl, দ্যাট মিনস এখানে H2O বা পানি থাকবে, প্লাস হচ্ছে HCl থাকবে, এবং এই দ্রবণটা থাকবে হচ্ছে লঘু। তার মানে এই জিনিসটা ইম্পর্টেন্ট। লঘু মানে হচ্ছে কি এখানে দ্রবের পরিমাণটা বেশি থাকবে, বা বলো যে HCl এর যে পরিমাণটা এটা আমাদের বেশি থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের বিক্রিয়া দুই ধরনের হবে, একটা হচ্ছে অ্যানোডে বিক্রিয়া হবে, একটা হচ্ছে ক্যাথোডে বিক্রিয়া হবে। বাট অবশ্যই তোমাকে এই নামটা মনে রাখতে হবে, দ্যাট মিনস এখানে কন্ডিশনটা হচ্ছে কি এটা লঘু। লঘু মানে HCl এর পরিমাণ বেশি না, কম হবে, আমি একটু ভুল বলেছি মনে হয়। তো HCl যেটা সেটা পরিমাণটা কম থাকবে। এখন এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে H2O আছে, এবং H2O-কে আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করব তখন সেটা H+ আয়ন এবং OH- আয়ন এই দুটোকে তৈরি করে। আবার যেটা হচ্ছে আমাদের HCl সেটা আবার ভেঙে গিয়ে একটা H+ তৈরি করবে এবং একটা OH- আয়ন তৈরি করবে, তাই না? এখন ক্যাথোডের অ্যানোডে কারা যাবে? তুমি কিন্তু অলরেডি জানো এখানে অ্যানোড এর মধ্যে জারণ ঘটে এবং ক্যাথোডের মধ্যে আমাদের বিজারণ ঘটে। অ্যানোডে যেহেতু জারণ ঘটে তার মানে অ্যানোডে গিয়ে কোনো একটা পদার্থ জারণ ঘটায়। জারণ মানে হচ্ছে কি তার ইলেকট্রনটা সে ছেড়ে দেয়। তার মানে অ্যানোডে এমন সব জিনিস যাবে বা উপাদান যাবে যারা আসলে পজিটিভ চার্জযুক্ত, কেননা তারা কিন্তু না পজিটিভ না, তারা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত, কেননা তারা গিয়ে অ্যানোডে ইলেকট্রন ছেড়ে দিবে, যার ফলে তাদের জারণ বিক্রিয়া তৈরি হবে। তাহলে ক্যাথোডে হচ্ছে বিজারণ ঘটে, অর্থাৎ ক্যাথোডে গিয়ে আমাদের কিছু কম্পোনেন্ট এমন একটা কাজ করবে যাতে তারা ইলেকট্রন গ্রহণ করতে পারে, আর ইলেকট্রন গ্রহণ করলে কিন্তু সেটা বিজারণ হয়ে যায়। তার মানে ক্যাথোডের কাছে বলা যায় পজিটিভ আয়নগুলো যাবে। তো অ্যানোডের কাছে যেই নেগেটিভ আয়নগুলো যাবে আমি দেখতে পাচ্ছি এখানে দুটো ক্ষেত্রে কিন্তু, আচ্ছা আমি মনে হয় একটু ভুল করেছি, এখানে নেগেটিভ আয়ন কিন্তু Cl- হবে। তো দুটো নেগেটিভ আয়ন আছে, একটা হচ্ছে আমাদের পানি থেকে পাওয়া OH- আয়ন, আরেকটা হচ্ছে আমাদের Cl- আয়ন। ক্যাথোডের কাছে যেহেতু পজিটিভ আয়ন যাচ্ছে তার মানে পানি থেকে একটা H+ যাবে এবং আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একটা H+ যাবে। তো ক্যাথোডকে নিয়ে তো আমাদের কোনো চিন্তা নেই, যেহেতু হাইড্রোজেন আয়ন যাচ্ছে। এখন অ্যানোডকে নিয়ে চিন্তা, এবং একই সাথে আরেকটা বিষয় নিয়ে চিন্তা। আমরা এখানে কিন্তু বলেছি এই দ্রবণটা হতে হবে লঘু। লঘু যখন দ্রবণটা কাজ করবে তখন কিন্তু আমাদের ওই টেবল বা সিরিজটা কাজ করবে, দ্যাট মিনস ওই সিরিজের সবার উপরে ছিল SO4 2- বা সালফেট আয়ন, তারপর ছিল NO3- দ্যাট মিনস নাইট্রেট আয়ন, তারপরে ছিল আমাদের হচ্ছে ক্লোরিন আয়ন, তারপরে ছিল ব্রোমিন আয়ন, তারপরে ছিল আয়োডিন আয়ন, এবং লাস্টে ছিল হচ্ছে আমাদের হাইড্রোক্সাইড আয়ন। তো এই আয়নগুলোর মধ্যে যদি আমি দেখি তাহলে অ্যানোডে গিয়ে সবচেয়ে বেশি পরিমাণে বিয়োজিত হওয়ার চেষ্টা করবে সবার নিচে থাকা আয়নটা, আর সবার উপরে থাকা যে আয়নটা, দ্যাট মিনস এখানে আমি ক্লোরিনকে দেখতে পাচ্ছি হাইড্রোক্সাইডের উপরে, এটা কিন্তু আর বিয়োজন হবে না। দ্যাট মিনস লঘু দ্রবণের জন্য আমি বলতে পারি অ্যানোডে গিয়ে এই টেবিল অনুসারে নিচে থাকা যে যৌগমূলকগুলো আছে নিচের সাইডে থাকা তারা আসলে বিয়োজিত হবে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস কনফার্ম হলাম, সেটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন এবং ক্লোরিন আয়নের মধ্যে হাইড্রোক্সাইড আয়নটা আসলে বিয়োজিত হবে অ্যানোডে গিয়ে, বা অ্যানোডে গিয়ে সে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিবে, বাট ক্লোরিন আয়ন কখনো ইলেকট্রন ছাড়তে পারবে না এবং এটা আসলে বিয়োজিত হবেও না, বা বলা যায় অ্যানোডের সাথে কোনো বিক্রিয়া তৈরি করবে না। আর ক্যাথোডে আমাদের এখানে দুইটা হাইড্রোজেন প্লাস আছে, এরা সুন্দরভাবে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। তাহলে আমরা যদি এখানে বিক্রিয়াগুলো লিখি, যে আমি এগুলো মুছে দিচ্ছি, আমরা বুঝে গেলাম যে OS- কাজ করবে, বাট আমাদের এই ক্লোরিনটা কিন্তু কোনো কাজ করবে না। তো একদম শুরুতে আমি একটা বিক্রিয়া রাখবো, সেটা হচ্ছে ধরো ক্যাথোডের বিক্রিয়াটা দেখি কি হয়। ক্যাথোডের বিক্রিয়া খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা H+ আছে, ওর কিন্তু একটা ইলেকট্রন দরকার, তাই না? ইলেকট্রন হলে সে কিন্তু খুব সহজভাবে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারবে, মানে হাইড্রোজেন অ্যাটম বা পরমাণু তৈরি করতে পারবে। আমাদের আরও একটা H+ আছে, সেটা আরেকটা ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে কিন্তু সে আরেকটা হাইড্রোজেন তৈরি করতে পারবে। ফাইনালি এই দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে আমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারবে বা H2 গ্যাস তৈরি করতে পারবে। তাহলে আমি যদি টোটাল ক্যাথোডের বিক্রিয়াটা এখানে সারসংক্ষেপ লিখি,
রেড কালারে, তাহলে কি হবে, আমরা এখানে আসলে দুইটা H+ আয়ন পেয়েছি, এদের সাথে আমরা দুইটা ইলেকট্রনকে যোগ করে দিয়েছি, আলটিমেটলি তারা কি করেছে, একটা হাইড্রোজেন গ্যাসের অণু তৈরি করেছে। এটা হচ্ছে আমাদের টোটাল ক্যাথোডের বিক্রিয়া। এখন অ্যানোডের বিক্রিয়াতে কী ঘটনা ঘটবে দেখো, অ্যানোডের বিক্রিয়াতে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র OH- কাজ করে, এবং এই অ্যানোডের বিক্রিয়া সম্পূর্ণটাই কিন্তু পানির যে অ্যানোডের বিক্রিয়াটা ছিল সেটার মতো কাজ করবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে পানি আছে, তার মানে পানি যে কাজটা করতে অ্যানোডে সেই কাজটাই করবে। আমরা পানির অ্যানোডে যে বিক্রিয়াটা দেখেছিলাম সেটা যদি তোমাদের মনে থেকে থাকে তাহলে দেখো বিক্রিয়াটা কীরকম ছিল। পানির অ্যানোডের জন্য বিক্রিয়াটা ছিল অনেকটা এরকম, আমরা 2 অণু পানি নিয়েছিলাম, দ্যাট মিনস 2H2O, এবং এই পানি থেকে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস পেয়েছিলাম, এবং 4টা প্রোটন পেয়েছিলাম বা হাইড্রোজেন আয়ন পেয়েছিলাম, এবং 4টা ইলেকট্রন পেয়েছিলাম, তাই না? এবং আমাদের এই অ্যানোড বিক্রিয়াতে খেয়াল করে দেখো একটা গ্যাস তৈরি হয়েছে, সেটা হচ্ছে কি অক্সিজেন গ্যাস, তাই না? তার মানে ক্যাথোড থেকে আমরা পাবো হচ্ছে হাইড্রোজেন গ্যাস, বাট অ্যানোড থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস। এবং এই যে এখানে এই দুটো বিক্রিয়া দেখলাম, এটা কিন্তু সম্পূর্ণটাই পানির তড়িৎ বিশ্লেষণের মতো বিক্রিয়া। অর্থাৎ তুমি যখন কোনো একটা অ্যাসিডকে লঘু করবে এবং পানিযুক্ত করবে, তখন তুমি যে বিক্রিয়া পাবে অ্যানোড এবং ক্যাথোড, এটা সম্পূর্ণ কিন্তু পানির অ্যানোড এবং ক্যাথোড বিক্রিয়ার মতো করে হবে। এখন আমরা যদি ক্যাথোড আর অ্যানোড বিক্রিয়া দুটোকে সমন্বয় করি তাহলে দেখো একটা দারুণ জিনিস আমরা পাবো। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়াটা লিখে ফেলি, সেটা ছিল হচ্ছে 2H+ প্লাস হচ্ছে 2E- এবং এদের মিলে হচ্ছে তৈরি করতো H2, তাই না? আর তুমি যদি অ্যানোড বিক্রিয়া লেখো তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে 2H2O, যেটা পরবর্তীতে ভেঙে গিয়ে কী তৈরি করেছে, O2 তৈরি করেছে, তারপর হচ্ছে 4S+ তৈরি করেছে, এবং এ পাশে ছিল আমাদের 4E-, এবং এটা কিন্তু সরাসরি পানি থেকে আমরা নিয়েছি, পানির তড়িৎ বিশ্লেষণের বিক্রিয়া থেকে নিয়েছি। তো যেহেতু উভয় পক্ষে ইলেকট্রনের মান সমান না, আমরা এখানে ইলেকট্রন সমান করে দিই। প্রথম ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে হবে 2 দুগুণে 4, দুইটা ইলেকট্রন হবে 2 দুগুণে 4, আর এই জায়গায় একটা 2 বসবে। তো এদেরকে আমি যদি যোগ করি তাহলে দেখো কি হয়, আমাদের এখানকার 4S+, আমি একটু ভিন্ন কালে দেখাচ্ছি, 4S+, আবার এই জায়গাটাতে 4S+, এটা কাটা যাবে, তারপর এখানকার 4E-, এখানেও 4E- কাটা যাবে, আমাদের থাকবে এক সাইডে হচ্ছে 2H2O, আরেক সাইডে থাকবে আমাদের 2H2 প্লাস হচ্ছে O2। তার মানে আমাদের টোটাল যে বিক্রিয়াটা সেটা দাঁড়ালো কীরকম, আমি যদি উপরে লিখি তাহলে আমাদের বিক্রিয়াটা হবে 2H2O, সেটা ভেঙে গেছে, এবং তড়িৎ বিশ্লেষণ হওয়ার পর আমরা এখান থেকে পেয়েছি 2H2 একটা, আরেকটা পেয়েছি হচ্ছে O2। তার মানে এটা কিন্তু পানির তড়িৎ বিশ্লেষণের বিক্রিয়ার মতোই ফিডব্যাক হয়েছে। তার মানে বলতে পারি যদি তুমি কখনো এরকম লঘু কোনো অ্যাসিডকে ইউজ করে থাকো পানিযুক্ত করে, তবে যে বিক্রিয়াটা আমরা পাবো তড়িৎ বিশ্লেষণের ফলে সেটা হবে সরাসরি পানির তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়া। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমরা এই যে এখানে 3টা টপিক পড়লাম, একটা হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে লঘু প্লাস হচ্ছে আর্দ্র সালফুরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডের তড়িৎ বিশ্লেষণ, এবং এখানে যে টপিকটা বললাম প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে লঘু এবং আর্দ্র HCl এর তড়িৎ বিশ্লেষণ, আসলে এই 3টা তড়িৎ বিশ্লেষণ পানির তড়িৎ বিশ্লেষণকে নির্দেশ করে। তাই আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে চালাকি করে একদম শুরুতে পানির তড়িৎ বিশ্লেষণটা দেখিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো বিশুদ্ধ পানি কখনোই তড়িৎ বিশ্লেষণ করতে পারে না, আমরা তার সাথে খুব লঘু HCl অথবা লঘু H2SO4 অথবা SNO3 যদি যুক্ত করি তবে সেটা তড়িৎ বিশ্লেষণ করতে পারবে। কিন্তু এখন যদি আমরা লঘু ইউজ না করে ঘন ইউজ করি তখন কি হবে, তাহলে খেয়াল করে দেখো, আমাদের এখানে আগের মতোই দেখতে পাচ্ছি H2O বা পানি, ওর সাথে আমি এখন ঘন HCl যুক্ত করব। তার মানে H2O যদি ভেঙে গিয়ে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে H+ এবং OH- আয়ন তৈরি করবে, যেটা তোমরা অলরেডি জানো, এবং HCl যেটা সেটাও কিন্তু এখন ভেঙে গিয়ে আগের মতোই সে H+ তৈরি করবে এবং Cl- তৈরি করবে। বাট এখানে এখন মূল সমস্যাটা হচ্ছে কি, অ্যানোড আর ক্যাথোডের বিক্রিয়াটা কেমন হবে। তাহলে আমি প্রথমে অ্যানোড লিখি, অ্যানোডে আমরা জানি জারণ ঘটে, আর ক্যাথোডে কিন্তু আমরা জানি বিজারণ ঘটে। তাই যদি হয়ে থাকে তাহলে অ্যানোডের কারা কারা যেতে পারে, আমরা অলরেডি দেখেছি অ্যানোডে কিন্তু নেগেটিভ চার্জযুক্ত আয়নগুলো যায়, তাই না? তার মানে অ্যানোডের কাছে এখন OH- যাবে এবং Cl- যাবে, ক্যাথোডের কাছে পানি থেকে H+ যাবে এবং HCl থেকে H+ যাবে। ক্যাথোডের রিয়াকশনে কোনো সমস্যা নেই, কেননা ক্যাথোডে যেটা ঘটবে সেটা হচ্ছে এই হাইড্রোজেনটা নিউট্রাল হওয়ার চেষ্টা করবে, তার মানে ওর সাথে একটা ইলেকট্রনকে যোগ করবে, তারপরে সে নর্মালি হাইড্রোজেনে কনভার্ট হবে হাইড্রোজেন পরমাণুতে। এই হাইড্রোজেনটাও তার সাথে একটা ইলেকট্রনকে যোগ করবে এবং তারপরে সেটা হাইড্রোজেন পরমাণুতে কনভার্ট হবে। তার মানে ক্যাথোডের কাছে আমাদের হাইড্রোজেন আয়ন দুটোই যাবে, দ্যাট মিনস H2O থেকে হাইড্রোজেন আয়ন যাবে এবং
এই সিএল থেকে হাইড্রোজেন আয়নটা যাবে, গিয়ে তারা ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ ক্যাথোড থেকে তারা ইলেকট্রনকে টেনে নিয়ে তারা দুজন হাইড্রোজেন অ্যাটমে কনভার্ট হবে। পরবর্তীতে এই দুটো হাইড্রোজেন অ্যাটম যোগ হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে এবং ওই গ্যাসটা আমরা ক্যাথোড থেকে পাবো। তাহলে বলা যায় ক্যাথোডে আমাদের ইলেকট্রনের আধিক্য থাকবে, তো যেটা নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রোড সেটাই আমাদের ক্যাথোড হিসেবে কাজ করে, আর যেটা পজিটিভ চার্জযুক্ত ইলেকট্রোড সেটা আসলে অ্যানোড হিসেবে কাজ করবে। তো এই হচ্ছে মোটামুটি ক্যাথোডের বিক্রিয়া, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং তুমি দেখতে পাচ্ছ কি, তুমি দুইটা H+ এর সাথে দুইটা ইলেকট্রনকে যোগ করেছো, ফলে তুমি দুইটা হাইড্রোজেন পরমাণু পেয়েছো। সুতরাং আমরা ক্যাথোড বিক্রিয়াটাকে আমরা আগের মতোই শর্টকাটে লিখতে পারি যে দুইটা H+ এর সাথে আমি এখানে দুইটা ইলেকট্রনকে যোগ করেছি, ফাইনালি আমরা একটা হাইড্রোজেন গ্যাসের অণু পেয়েছি, তার মানে এটা হচ্ছে গ্যাস হিসেবে কাজ করবে। কিন্তু অ্যানোড নিয়ে এখন ঝামেলা, কেননা আমাদের এখানে কিন্তু লঘু নেই, এটা কিন্তু ঘন। ঘন যখন থাকবে কোনো একটা অ্যাসিডের দ্রবণ বা কোনো একটা তড়িৎ বিশ্লেষের দ্রবণ, তখন আমাদের ওই ছকটা মেনটেন করতে হবে। ছকের একদম প্রথমে কে ছিল? প্রথমে ছিল SO4 2 মাইনাস, তাই না? তো খেয়াল করে দেখো, আমরা কিন্তু বলেছিলাম যে লঘু থাকলে ওই ছকটা মেনটেন করতে হবে। আমি আগে ছকটা লিখে তারপরে দেখাচ্ছি। তারপর ছিল NO3 মাইনাস, তারপরে ছিল আমাদের হচ্ছে ক্লোরিন, তারপরে ছিল আমাদের ব্রোমিন, তারপরে ছিল আয়োডিন, তারপরে ছিল OH মাইনাস। বাট আমরা এই টেবিলটা কখন মেনটেন করতাম? যখন আমাদের দ্রবণটা ছিল পাতলা। বাট লঘু দ্রবণের জন্য মানে যখন আমাদের দ্রবণটা লঘু ছিল, রাইট, পাতলা ছিল। বাট আমি যদি ঘন দ্রবণের কথা বলি, ঘন দ্রবণের জন্য আমাদের এই টোটাল ছকটা কোনো কাজ করবে না। তাহলে এটা মাথায় রাখতে হবে, আমাদের এই যে ছকের যে ক্রম, এটা শুধুমাত্র লঘু দ্রবণের জন্য বা লঘু বিশ্লেষণের জন্য দায়ী বা কাজ করে। বাট পাতলা বা মানে ঘন যেটা আছে, দ্যাট মিনস আমরা এখন ঘন তড়িৎ বিশ্লেষণ পড়ছি, এটার জন্য কিন্তু এই ছকটা কোনো কাজ করবে না। দ্যাট মিনস আমার এখানে কোনো দরকার হবে না। এটা এখানে যেটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের এক্ষেত্রে আমরা যেই OH জিনিসটাকে দেখতে পাচ্ছি এবং Cl জিনিসটাকে যে দেখতে পাচ্ছি, এদের মধ্যে আমাদের যেটা হওয়ার কথা ছিল, দ্যাট মিনস দ্রবণটা যদি লঘু হতো বা পাতলা হতো, তখন কিন্তু OH মাইনাসই অ্যানোডে গিয়ে ভেঙে যেত বা অ্যানোডে গিয়ে ইলেকট্রন ছেড়ে দিত। বাট যেহেতু আমরা এখানে ঘন দ্রবণ নিয়ে কাজ করছি, তার মানে এই দ্রবণে অবশ্যই এই Cl এর মানটা বেশি, তার মানে এখানে অবশ্যই Cl মাইনাস আয়ন যেটা আছে ওর মানটা বেশি থাকবে, এবং ও যদি বেশি থাকে তাহলে ওই গিয়ে আমাদের অ্যানোডের মধ্যে বিক্রিয়াটা ঘটাবে। তাহলে মেইন কনসেপ্ট হচ্ছে এটা, তোমরা যখন লঘু কোনো দ্রবণ দেখবে তখন এই ছক ফলো করবে, এই ছকের সবার নিচে যেটা আছে সেটা অ্যানোডের রিয়াকশন ঘটাবে। বাট যখন দ্রবণটা ঘন হয়ে যাবে, তখন আসলে আমাদের পানি বাদে যে জিনিসটা আছে, সেটা অ্যাসিড হতে পারে, অন্য কিছু হতে পারে, সেটাই কিন্তু এখন দ্রবণে বেশি ঘনমাত্রা দেখাবে। তার মানে এখানে Cl মাইনাসের পরিমাণটা কিন্তু বেশি। আমি লিখে দিচ্ছি, আমাদের এখানে Cl মাইনাসের পরিমাণটা বেশি, আর এই পরিমাণটা বেশি বলেই আমাদের অ্যানোডের মধ্যে গিয়ে Cl মাইনাসটা কাজ করবে। এখন Cl মাইনাস বা ক্লোরিনের যে আয়নটা, সেটা অ্যানোডে কীভাবে কাজ করে এটা আমরা একটু দেখি। তো এখন আমরা অ্যানোডের রিয়াকশন লিখব। অ্যানোডে যেটা ঘটে সেটা হচ্ছে আমাদের Cl মাইনাসটা যায় অ্যানোডে, গিয়ে সে কিন্তু ইলেকট্রনটা ছেড়ে দেয়, তাই না? কেননা আমরা জানি অ্যানোডে গিয়ে ইলেকট্রন ছাড়তে হয়, কেননা জারণ প্রক্রিয়া। তো আমি একটু সুন্দর করে লিখি, Cl মাইনাসটা অ্যানোডে গেল, দ্যাট মিনস এই পজিটিভ তড়িৎদ্বারে গেল, সেখানে অনেক ইলেকট্রন আছে, মানে সেখানে হচ্ছে আমরা যদি ইলেকট্রনটাকে ছাড়তে চাই, অ্যানোডে তো আসলে ইলেকট্রন থাকে না, তাই না? অ্যানোড হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, তো সেখানে ইলেকট্রনের কি বলবো, অভাব থাকে। তো ক্লোরিন করেছি কি, তার একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। এখন ক্লোরিন যদি তার একটা ইলেকট্রন ছেড়ে দেয়, অবশ্যই সে ক্লোরিন পরমাণুতে কনভার্ট হবে। বাট আমরা তো জানি যে প্রকৃতিতে ক্লোরিন কখনোই ক্লোরিন পরমাণু হিসেবে থাকে না, সে সবসময় Cl2 হিসেবে থাকে। তার মানে Cl2 হিসেবে তাকে যদি থাকতে হয়, তাহলে অবশ্যই দুইটা ক্লোরিন পরমাণু দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, তবেই সমতা করলে আমরা এখানে Cl মাইনাস পরমাণুটা পাবো। এবং এখানে Cl মাইনাস পরমাণুটাও কিন্তু একটা গ্যাস হিসেবে কাজ করবে। আসলে Cl মাইনাস পরমাণু না, এটা আসলে একটা অণু হিসেবে কাজ করে। এই অণুর মধ্যে আসলে দুইটা Cl মাইনাস পরমাণু থাকে, নর্মালি Cl থাকে। তো এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যানোড রিয়াকশন। এবার আমরা অ্যানোড আর ক্যাথোড রিয়াকশনটাকে একসাথে দেখতে পারি। একসাথে দেখলে আমরা কি পাবো? আমরা এখানে কাটাকাটি করতে পারবো। খেয়াল করে দেখো, আমাদের এখানে যদি এই দুটি ইকুয়েশনকে যোগ করি, তাহলে দেখতে পাচ্ছ -2 ইলেকট্রন আর এখানে +2 ইলেকট্রন কিন্তু কাটা যাচ্ছে, এবং একটা প্রান্তে থাকছে আমাদের 2 Cl মাইনাস, এবং অপর প্রান্ত থেকে আমরা পাচ্ছি 2H প্লাস, এবং এদেরকে আমি যদি যোগ করি, তাহলে এক প্রান্তে আমরা পাচ্ছি হচ্ছে Cl2 গ্যাস, আরেক প্রান্তে পাচ্ছি আমরা H2 গ্যাস, এবং এই দুইটা গ্যাসের বুদবুদ বা বলা যায় বাবল, সেটা কিন্তু এই তড়িৎদ্বারের মধ্যে দেখা যাবে, এবং একটা টেস্ট টিউব দিয়েও কিন্তু আমরা সেই বাবলটাকে ধরে রাখতে পারি। এর মানে হচ্ছে আমি যদি দুইটা Cl মাইনাস এবং দুইটা
এইচ প্লাস একত্রিত করি, এর মানে হচ্ছে এটা 2 HClকে নির্দেশ করে, এবং এই দুইটা HCl ভেঙে গিয়ে Cl মাইনাস গ্যাস তৈরি করবে, H2 গ্যাস তৈরি করবে। আর এই ক্ষেত্রে যেহেতু গ্যাস দুটোর অনুপাত সমান, দ্যাট মিনস তাদের মোল সংখ্যা যেহেতু 1, তার মানে এখানে এই টেস্ট টিউবে যতটুকু পরিমাণ আমরা ক্লোরিন গ্যাস পাবো, এই টেস্ট টিউবে আমরা এই টেস্ট টিউবে আমরা কী পাবো? হাইড্রোজেন গ্যাস পাবো, রাইট? যেহেতু এটা ক্যাথোড, তো যতটুকু পরিমাণ আমরা হাইড্রোজেন গ্যাস পাবো, অপর টেস্ট টিউব মানে অ্যানোডের সাথে যুক্ত থাকে টেস্ট টিউবে ঠিক একই পরিমাণ আমরা ক্লোরিন গ্যাসটাকে পাবো। এবং আলটিমেটলি আমরা যে বিক্রিয়াটা লিখেছি এটা আসলে আমাদের নিট রিয়াকশন বা টোটাল বিক্রিয়া, নিট রিয়াকশন। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যখন আমাদের ঘন কোনো তড়িৎ বিশ্লেষণ দেওয়া হবে তখন বুঝতে হবে সেই ঘন তড়িৎ বিশ্লেষণের মধ্যে অবশ্যই বেশি পরিমাণে ওই অ্যাসিডটা রয়েছে, এবং সেই অ্যাসিডের যে নেগেটিভ আয়নটা সেটা আসলে অ্যানোডে গিয়ে বেশি কর্তৃত্ব দেখাবে। তো অ্যাসিড মিশ্রিত পানির কাহিনী শেষ। আমরা এখন আরও ভিন্ন ধরনের কিছু তড়িৎ বিশ্লেষণ দেখব। তার আগে তোমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস দেখাবো যেটা নিয়ে আমরা বিস্তারিত জানবো আরও পরের কোনো একটা ক্লাসে, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সিরিজ। তড়িৎ রাসায়নিক সিরিজ মানে হচ্ছে কি, যে তুমি ধরো দুইটা পদার্থ নিয়ে কাজ করছো, দুটো পদার্থকে তুমি মিশ্রিত করেছো এবং দুটো পদার্থ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখন এই দুটো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অবশ্যই দুইটা করে 4টা আয়ন কিন্তু থাকবে, তাই না? যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, যদি আমি তোমাদেরকে এক্সাম্পল দিই, ধরো আমি দিলাম হচ্ছে জিঙ্ক সালফেট, এটা একটা তড়িৎ বিশ্লেষ্য, আর আরেকটা হচ্ছে ধরো H2O পানি, এটা হচ্ছে আরেকটা তড়িৎ বিশ্লেষ্য। তাহলে জিঙ্ক সালফেট থেকে তুমি পাবে Zn2+ আয়ন এবং SO4 2- আয়ন, এই দুটো ভিন্ন আয়ন পাবে। আবার পানির কথা যদি বলি, সেখান থেকে তুমি পাবে H+ আয়ন এবং একই সাথে তুমি এখান থেকে পাবে OH- আয়ন। তাহলে এখানে কিন্তু মোটামুটি 4টা ভিন্ন ভিন্ন আয়ন পাচ্ছি আমরা, যেখানে দুটো হচ্ছে ক্যাটায়ন বা পজিটিভ চার্জযুক্ত আয়ন এবং দুটো হচ্ছে আমাদের অ্যানায়ন বা নেগেটিভ চার্জযুক্ত আয়ন। এখন এই যে আমরা তো অলরেডি শিখেছি যে অ্যানোডের মধ্যে কারা যায়, অবশ্যই অ্যানায়নগুলো যায়, দ্যাট মিনস নেগেটিভ চার্জযুক্ত এরা যায়, আর ক্যাথোডের মধ্যে আমাদের পজিটিভ চার্জযুক্ত এই ক্যাটায়নগুলো যায়। তো এই দুটো ক্যাটায়ন দেখতে পাচ্ছি ভিন্ন, এই দুটো অ্যানায়নও দেখতে পাচ্ছি আমি ভিন্ন। এখন ক্যাথোডের মধ্যে এবং অ্যানোডের মধ্যে এই যে অ্যানায়ন আর ক্যাটায়নগুলো যে যাচ্ছে, তাদের মধ্যে যে কোনো একজন কেবল ইলেকট্রন ছাড়বে অথবা ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ এদের 4জনের মধ্যে কেবলমাত্র 2জন অ্যানোডে বা ক্যাথোডে গিয়ে বিক্রিয়া করবে। এখন কোন 2জন বিক্রিয়া করবে, কিভাবে করবে, সেটা নির্ধারিত হয় তড়িৎ রাসায়নিক সিরিজ বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের মাধ্যমে। যেমন আমি যদি বলি এখানে জিঙ্ক আছে এবং হচ্ছে হাইড্রোজেন আয়ন আছে, তো এই দুটো আয়ন কিন্তু সরাসরি ক্যাথোডের মধ্যে যাবে, তার মানে এটা হচ্ছে ক্যাটায়ন। এবং এদের অবস্থান যদি আমি দেখি, যে জিঙ্কের অবস্থান এখানে এবং হাইড্রোজেন আয়নের অবস্থান হচ্ছে এখানে, তো এই সিরিজের মধ্যে যার অবস্থানটা নিচে সেটাই আসলে ক্যাথোডে গিয়ে কাজ করবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে জিঙ্ক এবং হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের অবস্থানটা কিন্তু নিচে, আর হাইড্রোজেন যেহেতু নিচে অবস্থান করছে তার মানে এখানে হাইড্রোজেনটা বিক্রিয়া ঘটানোর কাজ করবে। আবার যদি খেয়াল করে দেখো, আমাদের এখানে অ্যানায়ন হিসেবে আছে SO4 2- এবং OH-, এদের মধ্যে থেকে আমি দেখতে পাচ্ছি OH- এর অবস্থানটা নিচে, বাট SO4 2- এর অবস্থানটা হচ্ছে উপরে। তার মানে এখান থেকে অ্যানোডে গিয়ে যেটা কাজ করবে, বিক্রিয়া করবে, সেটা হচ্ছে OH- আয়নটা কাজ করবে। তার মানে এই যে এখানে টোটাল সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি, এই সিস্টেমটা সম্পূর্ণরূপে নির্ভর করছে কিসের উপর? তড়িৎ রাসায়নিক সিরিজের উপর। তো যখন আমাদের অ্যানোড এবং ক্যাথোডে ভিন্ন ভিন্ন 2টা করে মোট 4টা আয়ন আসবে, যাদের দুটো হচ্ছে ক্যাটায়ন দুটো হচ্ছে অ্যানায়ন, তখন আমরা এই তড়িৎ রাসায়নিক সিরিজটাকে ইউজ করে থাকি। এবং তোমাকে এই টোটাল তড়িৎ রাসায়নিক সিরিজের যে সিকোয়েন্সটা আছে, দ্যাট মিনস প্রথমে হচ্ছে পটাশিয়াম, একদম লাস্টে হচ্ছে আমাদের স্বর্ণ বা গোল্ড, প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন মুখস্থ করে রাখতে হবে। অর্থাৎ ক্যাটায়নের সিরিজ এবং অ্যানায়নের সিরিজ একই সাথে এদের অর্ধবিক্রিয়া, দ্যাট মিনস এখানে দেখতে পাচ্ছি অ্যানোডের জারণ অর্ধবিক্রিয়া কী হবে সেটাও কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা যৌগমূলকের জন্য, সবগুলো আমাদের এখন লাগবে। তাহলে চলো, যদি এগুলো লেগে যায় তাহলে আমাদের এখানে একটা প্রথম এক্সাম্পলটা দেখব। সেটা হচ্ছে এরকম যে প্লাটিনাম অথবা গ্রাফাইট দুইটাই কিন্তু নিষ্ক্রিয় তড়িৎদ্বার, দ্যাট মিনস ইনার্ট ইলেকট্রোড। তো এদের উপস্থিতিতে আমি যদি পানিযুক্ত কপার সালফেটকে তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কি ঘটনা ঘটবে? তো তুমি যদি পানিযুক্ত কপার সালফেটকে তড়িৎ বিশ্লেষণ করো তাহলে দেখো, আমাদের প্রথমে হচ্ছে পানিযুক্ত, যেহেতু তার মানে পানি নিয়ে কাজ করব, পানিকে ভাঙলে আমরা পাচ্ছি হচ্ছে H+ আয়ন এবং একই সাথে OH- আয়ন পাচ্ছি, এটা হচ্ছে পানির বৈশিষ্ট্য। এখন তুমি যদি কপার সালফেটকে ভাঙতে চাও, যেহেতু এটা একটা আয়নের যৌগ, তো এটা ভাঙার পর আমরা দুটো আয়ন পাবো, একটা হচ্ছে Cu2+ আয়ন পাবো, আর একটা হচ্ছে আমাদের SO4 2- আয়ন পাবো। তো এখানে কিন্তু আমরা দুটো করে আয়ন পাচ্ছি, টোটাল 4টা। তো এখন এখানে অ্যানোডে কী ঘটনা ঘটবে আর ক্যাথোডে কী ঘটনা ঘটবে সেটা দেখতে হবে। তো আমি প্রথমে অ্যানোডের কথা লিখি। অ্যানোডে আমাদের জারণ ঘটে, তারপর আমরা
ক্যাথোডের কথা লিখব, ক্যাথোডে আমাদের বিজারণ ঘটে। এখন তুমি দেখতে পাচ্ছ যে অ্যানোডে বেসিক্যালি নেগেটিভ চার্জগুলো যায়, দ্যাট মিনস OH মাইনাস এবং হচ্ছে SO4 2 মাইনাস, এদের মধ্যে দুজন যাবে। তো OH মাইনাসও যাবে অ্যানোডে রিয়াকশন ঘটাতে, SO4 2 মাইনাসও যাবে। বাট এই ক্ষেত্রে কোনটা বিক্রিয়ায় কাজ করবে সেটার জন্য আমাদের তড়িৎ রাসায়নিক সিরিজ দেখতে হবে। তো আমাদের অ্যানোডে কে গিয়েছিল, OH মাইনাস গিয়েছিল এবং SO4 2 মাইনাস গিয়েছিল। তো এদের মধ্যে আমি দেখতে পাচ্ছি OH মাইনাসের অবস্থানটা হচ্ছে নিচে, তার মানে এই অ্যানোডে গিয়ে শুধুমাত্র OH মাইনাস এটা বিক্রিয়া ঘটাবে। ক্যাথোডের কথা যদি বলি, ক্যাথোডে দুজন যাবে, একটা হচ্ছে পানি থেকে H প্লাস যাবে আর কপার সালফেট থেকে Cu2+ যাবে। তো এই দুইটা জিনিস আমাদের ক্যাথোডে যাবে। এখন এদের মধ্যে কোনটা ক্যাথোডে গিয়ে বিক্রিয়া করবে সেটা দেখতে হবে আমাদের তড়িৎ রাসায়নিক সিরিজ থেকে। আমি দেখতে পাচ্ছি আমাদের এই জায়গাটাতে কিন্তু হাইড্রোজেনও আছে, আবার কপার আয়নও আছে। তো কপার আয়নের অবস্থান যেহেতু নিচে, তার মানে আমি বলতে পারি এখানে Cu2+টা আসলে কাজ করবে ক্যাথোডে গিয়ে। তাহলে অ্যানোডে কাজ করবে OH মাইনাস, ক্যাথোডে কাজ করবে Cu2+ আয়ন। এখন ক্যাথোডে বিক্রিয়াটা তো লেখা একদমই সোজা, কেননা তোমার Cu2+ আয়ন যেটা ক্যাথোডে যাবে, ক্যাথোডটা হচ্ছে কি অবশ্যই নেগেটিভ চার্জযুক্ত, তো সেখানে গিয়ে নিউট্রাল হয়ে যাবে। দ্যাট মিনস কপার আয়নটা সরাসরি কপার পরমাণুতে কনভার্ট হবে। এবং যেহেতু দেখতে পাচ্ছ 2+ থেকে তার আয়নটা 0 চলে এসেছে, তাহলে আমরা এখানে এক্সট্রা 2টা ইলেকট্রনকে যোগ করে দিতে পারি। কেননা 2টা এক্সট্রা ইলেকট্রন যখন কপার আয়নের সাথে যোগ হবে, তখন 2টা ইলেকট্রন এবং 2টা পজিটিভ চার্জ নিউট্রাল হয়ে শূন্য হয়ে যাবে। তার মানে আমরা ক্যাথোডের মধ্যে পিওর কপার পাবো, যেটা হচ্ছে আমাদের সলিড কপার। এটা কিন্তু গ্যাস না, সরাসরি সলিড। দ্যাট মিনস আমাদের ক্যাথোডটা হচ্ছে পুরো হতে থাকবে কপার জমে জমে। আর অ্যানোডের মধ্যে আমরা যদি OH মাইনাসের দিকে তাকাই, ও কীরকম বিক্রিয়া দিবে সেটাও আমাদের হেল্প করবে তড়িৎ রাসায়নিক সিরিজটা। খেয়াল করে দেখো, যখন আমরা OH নিয়ে কাজ করব তখন সরাসরি এই বিক্রিয়াটা নিয়ে কাজ করব। দ্যাট মিনস 2OH মাইনাস, আমি একটু লিখে ফেলি, আমাদের এখানে অ্যানোডের বিক্রিয়াটা হবে এরকম, সবুজ কালারে লিখি যে 2OH মাইনাস, এবং অ্যানোডে যাওয়ার পর এটা কনভার্ট হবে কিসে, H2O প্লাস হচ্ছে হাফ O2। তাহলে এখানে আমরা পাবো H2O প্লাস হাফ O2 এবং প্লাস 2 ইলেকট্রন, খুব সম্ভবত হ্যাঁ 2 ইলেকট্রন থাকবে। তো এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এদেরকে সমতা করতে হবে, তাই না? সমতা না করলে কিন্তু হবে না। সমতা মানে হচ্ছে কি এদেরকে যোগ বিয়োগ করতে হবে। এখন তুমি যদি এই দুটো ইকুয়েশনকে যোগ করো, মানে নিট ইকুয়েশন যদি বের করতে চাও, তাহলে কেমন হবে? তাহলে দেখতে পাচ্ছ এক পাশে হচ্ছে আমাদের এখানে 2 ইলেকট্রন, আবার ওখানে অপর পাশে কিন্তু 2টা ইলেকট্রন। তাহলে আমাদের এখানের এই 2টা ইলেকট্রন এবং এই 2টো ইলেকট্রন কিন্তু কাটা যাবে। অর্থাৎ আমরা এই দুটো সমীকরণকে জাস্ট যোগ করেছি। যোগ করলে যে মানটা পাবো, আমি একটু ব্ল্যাক কালারে লিখি, সেটা হচ্ছে 2OH মাইনাস পাবো এখানে, প্লাস এই পাশে পাবো Cu2+, এবং অপর পাশে আমরা যেটা পাবো সেটা হচ্ছে H2O পাবো, প্লাস হচ্ছে হাফ O2 পাবো, কেননা এরা টিকে গিয়েছিল, প্লাস হচ্ছে এক্সট্রা আমরা এখানে কপার পাবো। তো এটাই হচ্ছে আমাদের নিট রিয়াকশন। অথবা আমরা চাইলে এখানে হাফ O2 যেটা, এটা তো আসলে হাফ হিসেবে থাকে না, প্রকৃতিতে সরাসরি O2 হিসেবে থাকে। তো আমরা 2 দ্বারা যদি উভয় পক্ষে গুণ করি, তাহলে আমরা পাবো 4OH মাইনাস। 2 দ্বারা গুণ করছি কারণ অক্সিজেনের থেকে হাফটাকে সরাতে হবে, প্রকৃতিতে কখনো অক্সিজেন হাফ হিসেবে থাকে না। তো এই জায়গায় হবে হচ্ছে 2 Cu2+, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করেছি। এই জায়গায় হবে সরাসরি 2 অণু পানি, আর এখানে আমাদের 2 × হাফ যদি গুণ করি, তাহলে সেটা শুধুমাত্র O2 হয়ে যাবে, আর এখানে থাকবে আমাদের 2 Cu। তো এই হচ্ছে আমাদের টোটাল নিট রিয়াকশন। এবার আমরা একটা ছবির মাধ্যমে বিষয়টা দেখি। খেয়াল করে দেখো, আমাদের এখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে পাওয়ার সোর্স আমি এখানে রেখেছি। দ্যাট মিনস এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল এবং এটা হচ্ছে আমাদের ব্যাটারি পজিটিভ টার্মিনাল। এবং তোমরা তো জানো অ্যানোডের মধ্যে কি ঘটে, জারণ ঘটনা ঘটে। তার মানে অ্যানোডটাকে হতে হয় আমাদের পজিটিভ চার্জযুক্ত, তাই না? আর ক্যাথোডটাকে হতে হয় আমাদের নেগেটিভ চার্জযুক্ত। তো দ্রবণে যখন আমি H2 এবং CuSO4 ঢালবো, তখন এই বিদ্যুৎ প্রবাহের ফলে আমাদের OH মাইনাস যে আয়নটা আছে সেই আয়নটা কিন্তু ভেঙে যাবে, আবার H+ আয়নটাও কিন্তু ভেঙে যাবে, আবার Cu2+ যে আয়নটা সেটাও ভেঙে যাবে, SO4 মাইনাস যে আয়নটা আছে সেটাও ভেঙে যাবে। তো এখান থেকে H+ এবং Cu2+ দুটোই যেহেতু পজিটিভ, এরা ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে। দ্যাট মিনস ক্যাথোডটা হচ্ছে কি চার্জযুক্ত, অবশ্যই নেগেটিভ চার্জযুক্ত। তাহলে ক্যাথোডের দিকে যখন যাবে, তখন তারা ক্যাথোডের মধ্যে গিয়ে লড়াই করবে যে কি আসলে ক্যাথোডের সাথে বিক্রিয়া করবে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কপারটা আসলে ক্যাথোডের সাথে বিক্রিয়া করে কপার আয়ন থেকে সরাসরি কপার ধাতুতে কনভার্ট হবে। এই যে Cu সলিড যে ধাতুটা আছে এখানে কনভার্ট হবে, এবং ওই কপারটা কিন্তু আমাদের এই ক্যাথোডটাকে পুরো করবে। খেয়াল করে দেখো, আমাদের এখানে ক্যাথোডের চারপাশে কিন্তু একটা প্রলেপ বা আস্তরণ জমেছে, এবং এই আস্তরণটাই হচ্ছে আমাদের কপার
মানে কপার ধাতু। তাহলে কপার আয়নটা ক্যাথোডে গিয়ে ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে কপার একদম সলিডে কনভার্ট হবে এবং কপারকে ভারী করতে থাকবে। তার মানে এক্ষেত্রে আমাদের কপারটা পুরু হয় বা ভারী হতে থাকে। আর অ্যানোডে যেটা ঘটে সেটা হচ্ছে অ্যানোডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অক্সিজেন গ্যাস দেখতে পাচ্ছি, অ্যানোডে গিয়ে কিন্তু সেই অক্সিজেন গ্যাসটা তৈরি হবে এবং সেখান থেকে বুদবুদ উঠবে এবং অ্যানোডটা বেসিক্যালি ক্ষয় হয়। তোমরা এই জিনিসগুলো পড়বে ভালো করে কয়েকদিন পর, মানে যখন ভালোভাবে ডিটেলসে ক্লাস নিব তখন পড়বে। দ্যাট মিনস অ্যানোড সবসময় ক্ষয়প্রাপ্ত হয় আর ক্যাথোড হচ্ছে পুরু হতে থাকে। এবং অ্যানোডের কাছেও কিন্তু দুজন যায়, একজন হচ্ছে আমাদের হাইড্রোক্সাইড আয়ন, একজন হচ্ছে সালফেট আয়ন। তো এদের মধ্যে থেকে হাইড্রোক্সাইড আয়নটি আসলে অক্সিজেন গ্যাস তৈরি করে অ্যানোডের মধ্যে। এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসগুলো দেখিয়ে দেওয়া হয়েছে এবং টোটাল ছবিটা যদি খেয়াল করে দেখো তাহলে দেখতে পাবে আমরা যতটুকু বিক্রিয়া এখানে পড়েছি সব কিছু কিন্তু ছবির মধ্যে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে। তো এটা একটু রাইট দিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো। দ্যাট মিনস এখানে আমাদের কোনটা কাজ করবে, OH মাইনাস কাজ করবে এবং Cu2+ কাজ করবে। এবার আমি যদি প্লাটিনামের এবং গ্রাফাইটের তড়িৎদ্বারকে রেখে সরাসরি কপারের তড়িৎদ্বার ইউজ করি তাহলে কী হবে দেখো। তাহলে কপার তড়িৎদ্বারের উপস্থিতিতে CuSO4 কী ঘটনা ঘটবে সেটা এখন আমরা দেখব। তো ঘটনাটা একদমই আগের মতোই ঘটবে। দ্যাট মিনস আমাদের এখানেও কিন্তু অ্যানোড এবং ক্যাথোড থাকবে, যেহেতু আমরা এখানে সরাসরি কী করেছি, কপার তড়িৎদ্বারের উপস্থিতিতে CuSO4কে নিয়েছি। তার মানে এই জায়গাটাতেও কিন্তু আমাদের আর্দ্র CuSO4 নেওয়া হয়েছে, যেখান থেকে আমরা পানিকে পাবো এবং কপার সালফেটকে পাবো। তাহলে তোমরা তো অলরেডি জানো যে পানিকে যদি ভাঙি তাহলে আমরা একটা পাচ্ছি H+ এবং একটা পাচ্ছি হচ্ছে OH- আয়ন। আর কপার সালফেটকে যদি ভাঙি তাহলে Cu2+ পাবো এবং SO4 পাবো। এখন দেখি অ্যানোডে আর ক্যাথোডে কী কাহিনী ঘটে। তো প্রথমে আমি অ্যানোডের কথা বলি, তারপর আমরা ক্যাথোডের কথা বলি। অ্যানোডে যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে অ্যানোডে অবশ্যই দুজন যাবে, যারা নেগেটিভ তারাই যাবে। তাহলে অ্যানোডে কারা কারা যাবে, OH- যাবে এবং SO4 যাবে, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যানোডে যাবে। আর ক্যাথোডে কারা কারা যাবে, ক্যাথোডে যাবে আগের মতোই H+ এবং Cu2+। তো এখানে আমাদের ক্যাথোডের রিয়াকশনের ক্ষেত্রে তড়িৎ রাসায়নিক সিরিজ কাজ করে। দ্যাট মিনস H+-এর নিচে যেহেতু Cu2+-এর অবস্থান, তাই Cu2+ এটা আসলে ক্যাথোডে গিয়ে দুইটা ইলেকট্রনকে গ্রহণ করবে, যেহেতু তার চার্জ হচ্ছে 2, পজিটিভ 2, এবং এই পজিটিভ 2টাকে শূন্য বানানোর জন্য সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে এবং সরাসরি সলিড কপারে কনভার্ট হবে। তার মানে ক্যাথোডটা এখানে সলিড কপার পাবে বা পুরু হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট অ্যানোডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগের মতোই দুইটা জিনিস আছে এবং একই সাথে অ্যানোড আর ক্যাথোড দুইটি কিন্তু কপারের তড়িৎদ্বার দিয়ে তৈরি। তার মানে অ্যানোডের মধ্যে এখন কিন্তু কপার জিনিসটাও বসে আছে। ভালো করে খেয়াল করো, অ্যানোড যেহেতু কপারের তৈরি, ক্যাথোড যেহেতু কপারের তৈরি, তার মানে অ্যানোডের মধ্যে স্টিল আমরা এখানে কপারটাকে দেখতে পাচ্ছি। তো যখন আমাদের অ্যানোড এরকমভাবে কপারের তৈরি হবে তখন আমাদের এই কপারটাই জারিত হতে পারবে। দ্যাট মিনস তার মধ্যে জারণ প্রক্রিয়া ঘটবে। তো আমরা তো জানি অ্যানোডে হচ্ছে জারণ হয়, ক্যাথোডে হচ্ছে বিজারণ হয়। তো এই জারণের প্রক্রিয়াটা OH- ঘটবে না, SO4 ঘটবে না, সরাসরি কপারের মধ্যে ঘটবে। কীভাবে ঘটবে আমি একটু বলি। আমাদের এখানে OH- এবং SO4 এরা কোনো কাজই করবে না অ্যানোডে, বাট কপারটা এখানে তার জারণ ঘটাবে। কপারের জারণ মানে হচ্ছে কি, জারণ মানে হচ্ছে ইলেকট্রনকে ছেড়ে দেওয়া, তাই না? তার মানে অ্যানোডে যে বিক্রিয়াটা পাবো সেটা হচ্ছে কপার ধাতুই থাকবে ইলেকট্রোড হিসেবে, এখান থেকে সিম্পলি দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে সে। দ্যাট মিনস কপার ধাতুটা দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে। যদি ছেড়ে দেয় তাহলে অবশ্যই তার মধ্যে দুইটা ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে বা Cu2+ এই আয়নটা তৈরি করবে। তো এখন যে আয়নটা তৈরি করেছে এটাই আসলে ঘটাবে যখন আমরা কপার তড়িৎদ্বারকে ইউজ করব ইলেকট্রোড হিসেবে, মানে কপারকে ইউজ করব অ্যানোড বা ক্যাথোড হিসেবে। তো এখন আমরা যদি এই দুটো বিক্রিয়াকে নিট ধরতে চাই তাহলে দেখতে পাচ্ছি বিক্রিয়ার এক পাশে হচ্ছে 2E-, আরেক পাশে হচ্ছে 2E-। তো দুইটা কিন্তু একে অপরের সাথে যোগ বিয়োগ হয়ে যাবে। যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে কি পাবো, যোগ করলে আমরা পাবো, দেখো একটা পাশে আছে আমাদের কিন্তু Cu2+, আরেকটা পাশে হচ্ছে আমাদের সরাসরি Cu2+, এটাও কাটা যাবে। বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কপার, সেটাকে আমি কাটলাম না, না কেটে কীভাবে লিখলাম, আমাদের লেফট সাইডে যে কপারটা রয়েছে রাইট সাইডে কিন্তু একই রকম কপার রয়েছে, অর্থাৎ দুইটাই কিন্তু সলিড কপার। এ থেকে বোঝা যায় যে কপার তড়িৎদ্বার ইউজ করে কিন্তু আমরা খুব সহজেই কপার থেকে কপারে কনভার্ট করতে পারি, বা বলা যায় কপারকে আমরা পিওর করতে পারি বা বিশুদ্ধ করতে পারি। কিভাবে আমি একটু দেখাই। তোমার ধরো এখানে ক্যাথোড যেটা আছে সেটা তো দেখতে পাচ্ছি কপার জমা হয়, তাই না? ক্যাথোডে হচ্ছে কপার জমা হচ্ছে, সলিড কপার। তুমি করবে কি, ক্যাথোডটা হচ্ছে কি নেগেটিভ চার্জযুক্ত। তো এই যে নেগেটিভ চার্জযুক্ত ক্যাথোড, এটা অবশ্যই কপার, মানে কপার দিয়ে তৈরি। তো দ্রবণ থেকে সরাসরি এখানে যেটা এসে যুক্ত হবে বা পুরো হয়ে যাবে সেটা হচ্ছে কপার এসে যুক্ত হবে। তার মানে ক্যাথোডের টোটাল গা জুড়ে
আমাদের কপারের একটা আস্তরণ থাকবে। আমি যদি ব্ল্যাক কালারে দেখাই, কিছু সময় পর আমাদের এখানে কপারের একটা আস্তরণ তৈরি হবে ক্যাথোডের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের একটা ঘটনা গেল, এই হচ্ছে কপারের আস্তরণ। এখন তুমি যদি তোমার অ্যানোডটাকে ভেজাল কোনো কপার হিসেবে রাখো, ভেজাল মানে হচ্ছে কি, যার মধ্যে কপারও আছে, অন্যান্য পদার্থ আছে, তখন হবে কি, এই অ্যানোডটা অবশ্যই ক্ষয়প্রাপ্ত হয়। তোমরা যেন ক্যাথোড হচ্ছে পুরু হয়, আর অ্যানোডটা কি হয়, ক্ষয় হয়। তো তখন অ্যানোড থেকে ক্ষয় হয়ে হয়ে যে ভেজালগুলো আছে, সেই ভেজালগুলো আমাদের এই তড়িৎ বিশ্লেষ্য পাত্রের মধ্যে পড়ে যাবে, এবং পিওর যে কপারগুলো আছে সেগুলো সাধারণত ক্ষয় হয়ে গিয়ে এই ক্যাথোডের কাছে চলে আসবে এবং ক্যাথোডটাকে পুরু করবে। তার মানে তুমি যদি কখনো কি বলবো, যে বিশুদ্ধ পদার্থকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে পৃথক করতে চাও, তাহলে অবশ্যই ওই পদার্থের সাথে যে ভেজালগুলো আছে সেই ভেজাল সহ তুমি একটা ইলেকট্রোড বানাবে, যেটাকে আমরা অ্যানোড বলছি। আর তুমি ক্যাথোড হিসেবে একদম পিওর ওই ধাতুটা রাখবে, যেমন আমরা এখানে পিওর কপারকে রেখেছি। দ্যাট মিনস আমাদের এখানে সরাসরি পিওর কপার কাজ করছে ক্যাথোড হিসেবে। তো এভাবে যখন রাখবো, তখন অ্যানোডটা ক্ষয় হয়ে হয়ে কপারগুলো দ্রবণে চলে যাবে। ওই কপারের আয়নগুলো পরবর্তীতে ক্যাথোডের সাথে যুক্ত হয়ে একটা বিশাল আকৃতির ভারী বস্তু তৈরি করবে, এবং যেটা নিশ্চিত করবে তার প্রতিটা শরীরের অংশগুলো হচ্ছে পিওর কপার দিয়ে তৈরি। তাহলে শর্টকাটে আমি জিনিসটা লিখে দিই, সেটা হচ্ছে, যদি তুমি কখনো এরকম কোনো একটা মেটাল বা ধাতুকে পিওর করতে চাও বা বিশুদ্ধ করতে চাও, তাহলে তুমি অ্যানোডের মধ্যে তার ইমপিওর জিনিসটা রেখে দিবে বা ভেজালটা রেখে দিবে, আর ক্যাথোডের মধ্যে তুমি তখন পিওর জিনিসটা পেয়ে যাবে। এবং এটা যে শুধুমাত্র কপার ধাতুর জন্য তা না, এটা যে কোনো ধাতুর জন্য। আমি যদি একটু এক্সাম্পল দিই, ধরো তুমি এখানে নিকেলটাকে পৃথক করতে যাচ্ছ বা বিশুদ্ধ নিকেল যাচ্ছ, তার মানে তোমার তড়িৎদ্বারটা হতে হবে নিকেলের। দুটো তড়িৎদ্বারই তোমার নিকেলের হতে হবে, একটা হতে হবে ভেজাল আর একটা হতে হবে বিশুদ্ধ। এবং তোমার যে দ্রবণটা ছিল সেই দ্রবণটা হতে হবে নিকেলের দ্রবণ। দ্যাট মিনস আমি বলতে পারি নিকেল সালফেট হতে পারে। অথবা তুমি যাচ্ছ যে জিঙ্কটাকে বিশোধন করতে তোমার ইলেকট্রোডের মাধ্যমে, তার মানে তুমি অ্যানোডের মধ্যে যে জিঙ্কটা দিবা সেটা হবে ইমপিওর। দ্যাট মিনস এখানকার জিঙ্ক বা নিকেল এটা হচ্ছে ইমপিওর হবে সরাসরি। আর ক্যাথোডের যে জিঙ্কটা তুমি দিবা সেটাকে অবশ্যই 100% পিওর হতে হবে। এবং এই ক্ষেত্রে তুমি দ্রবণের মধ্যে যেটা দিবে সেটা হচ্ছে জিঙ্কের সালফেট দিতে পারে, দ্যাট মিনস জিঙ্ক সালফেট। তার মানে তুমি যে দ্রবণটা কি পৃথক করতে, যেই পদার্থটা কি পিওর করতে চাচ্ছ না কেন, ওই পদার্থের সালফেট লবণটা কি দ্রবণ হিসেবে তোমাকে দিতে হবে। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ, এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি
যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।